সালামু আলাইকুম। লাইভ এমসিকিউ আয়োজিত 49তম স্পেশাল ইতিহাস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ভিত্তিক অংশে দর্শন বিষয়ের বিষয়ভিত্তিক ক্লাস 2 এ আপনাদের স্বাগত। আমি মোহাম্মদ শাহাদুরুজ্জামান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিলসফি, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ, আপনাদের সঙ্গে আছি। আজকে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেখানে আমাদের ফার্স্ট যে ক্লাস ছিল সেখানকার অল্প কিছু অংশ এপিস্টেমোলজি অংশ। আসলে এপিস্টেমোলজি অংশের জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলো, জ্ঞানের উৎস সংক্রান্ত মতবাদগুলো, আমরা সেগুলো প্রথমে আলোচনা করব। তারপরে লেকচার 2 এর থিওরিস অফ রিয়ালিটি, থিওরিস অফ ইভলিউশন আমরা আলোচনা করব। আজকের এই ক্লাসটি মোটামুটি একটু দীর্ঘ হতে যাচ্ছে, সেই জন্য আপনারা মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন। আর একটি বিষয় ক্লাসের শুরুতে আপনাদের স্পষ্ট করা প্রয়োজন। আপনারা অনেকেই একটা বিষয় নিয়ে বেশ অনেকেই চিন্তিত যে আমাদের বিষয়ভিত্তিক অংশের প্রশ্ন 49তম বিসিএস ইংরেজি ভার্সনে হবে কিনা, বাংলা ভার্সনটা থাকবে কিনা। একটি বিষয় আপনাদেরকে বলি, এই বিষয়টা নিয়ে যদিও এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে কিছু বলতে পারছে না, তারপরেও আমি যেটা মনে করি, মূলত এখানে আমাদের যে বিশেষ করে ফিলসফি যে সাবজেক্ট, এই সাবজেক্ট থেকে যারা 49তম বিসিএস এ অংশ নেবে তার 95% স্টুডেন্টরাই মূলত হচ্ছে বাংলা ভার্সনের। অল্প কিছু পাবলিক ইউনিভার্সিটি বাদে, খুবই হাতে গোনা পাবলিক ইউনিভার্সিটি বাদে বেশি প্রায় সব জায়গাতেই মূলত বাংলা ভার্সনেই পড়ানো হয়। আবার আপনারা যদি 49তম বিসিএস এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে শিক্ষা ক্যাডারে আসেন, সেক্ষেত্রেও আপনাকে বাংলা ভার্সনেই ক্লাসগুলো কন্ডাক্ট করতে হবে। তাই আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত পিএসসি উভয় ভার্সনেই, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুই ভার্সনেই সেখানে থাকবে প্রশ্ন। আপনারা ইনশাআল্লাহ বাংলাতেই অ্যান্সার করতে পারেন। এরপরেও আমরা হচ্ছে ইনকেস যদি ইংরেজিতেই হয়ে যায়, এরপরেও আমরা সেটার জন্য যে গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল টার্মগুলো আমরা মূলত সেগুলো ইংরেজিতেও আপনাদেরকে জানিয়ে রাখবো। একই সাথে আমরা যে এক্সামগুলো আপনাদের নিব, সেই পরীক্ষাগুলোতেও আমরা অল্প কিছু প্রশ্ন ইংরেজিতেও রাখবো, আবার বাংলাতেও রাখবো, যাতে আপনাদের উভয় ভার্সনেই মোটামুটি চর্চা হয়ে যায়। তো আমরা আমাদের আজকের আলোচনায় স্টার্ট করব। সেখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, থিওরিস অফ রিয়ালিটি, সত্তা সম্পর্কিত মতবাদগুলো আছে। এখন সত্তা সম্পর্কিত মতবাদে আর আলোচনা শুরুতে আরেকটি বিষয় বলে নিই। মূলত আমি যে আপনাদেরকে যে স্লাইডগুলো আমরা দিচ্ছি, স্লাইডটা বেশ বিস্তৃত এবং বিস্তারিত, যাতে আপনারা বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন। কিন্তু এটার মানে এমন না যে আপনাকে সবগুলো মেমোরাইজ করতে হবে। যে বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, মেমোরাইজ করতে হবে, আমি সেগুলো হচ্ছে মার্ক করে দিব। আপনার মার্ক করা বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন, আর বাকি যে বিষয়গুলো থাকবে স্লাইডে, সেগুলো জাস্ট হচ্ছে রিডিং দিয়ে যাবেন। আর যেগুলো মার্ক করার মতো, যেগুলো দেখবেন যে এগুলো থেকে এমসিকিউ সরাসরি আসার মতো, সেই বিষয়গুলো আমরা একটু গুরুত্ব সহকারে পড়বো। তো থিওরিস অফ রিয়ালিটি, সত্তা সম্পর্কিত যে মতবাদ রয়েছে, সেখানে ম্যাটেরিয়ালিজম, আইডিয়ালিজম আছে, মনিজম, ডুয়ালিজম এন্ড প্লুরালিজম আছে। তো আমরা শুরুতেই জানবো যে আমাদের ফার্স্ট যে ক্লাস আমরা যেখান পর্যন্ত ছেড়েছিলাম, সেখানে এপিস্টেমোলজি অংশটা বাকি ছিল। সেই এপিস্টেমোলজি অংশটাই মূলত আমরা প্রথমে আলোচনা করব। তো এখানে শুরুতেই আসে যে হোয়াট ইজ নলেজ, আসলে জ্ঞানটা কি। এপিস্টেমোলজির যে আমরা জানি সেটা মূলত জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যায় হচ্ছে মূলত প্রথম প্রশ্নই আসে আসলে জ্ঞানটা কি। তো জ্ঞান সম্পর্কে হচ্ছে প্লেটোর একটা উক্তি আছে। প্লেটো কি বলেছে? নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ। একে তো তাহলে জ্ঞানের বিষয়টা, তাহলে জ্ঞান মূলত একটি ট্রু বিলিফ, অর্থাৎ সত্য বিশ্বাস। জ্ঞান মূলত সত্য বিশ্বাস, যা হচ্ছে জাস্টিফাইড, ঠিক আছে, যার কিছু প্রমাণ রয়েছে। এমন এক সত্য বিশ্বাস যেটা মূলত যার যুক্তিসঙ্গত প্রমাণ রয়েছে এবং যেটা দৃঢ় যুক্তির ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে জ্ঞান বলতে আমরা বুঝতেছি একটা সত্য বিশ্বাসকে, যার ভিত্তি হিসেবে আমরা পাচ্ছি যুক্তিসঙ্গত প্রমাণ, দৃঢ় যুক্তি। মূলত এটুকু মনে রাখলেই হয়ে যাবে জ্ঞান কি। আর এপিস্টেমোলজি ইজ দ্য থিওরি অফ নলেজ। এটা মূলত এপিস্টেমোলজি কি আমরা জানি, থিওরি অফ নলেজ। ইট ইনকোয়ার্স ইনটু দ্য অরিজিন অফ নলেজ। এটা অরিজিন অফ নলেজ নিয়েও আলোচনা করে। দ্য কন্ডিশনস অফ ইটস ভ্যালিডিটি, জ্ঞান কি কি শর্তে বৈধ হয় এটা নিয়ে আলোচনা করে। অ্যান্ড ইনটু দ্য নেচার অফ নলেজ, এবং জ্ঞানের স্বরূপটা কিরকম, প্রকৃতি কিরকম, এটা নিয়েও আলোচনা করে। আমরা নেক্সট যদি যাই স্লাইডে, তখন দেখবো যে হচ্ছে থিওরিস অফ সোর্সেস অফ নলেজ, গুরুত্বপূর্ণ বিষয়। মূলত আমরা এখন জ্ঞানের উৎস সম্পর্কিত যে মতবাদগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যেটা আসে,
সেটা হচ্ছে রেশনালিজম। রেশনালিজম কি হচ্ছে ওয়েস্টার্ন ফিলসফিতে বলা হচ্ছে দ্য ভিউ দ্যাট রিগার্ডস রিজন অ্যাজ দ্য চিফ সোর্স অ্যান্ড দ্য টেস্ট অফ নলেজ। তো রেশনালিজম বা বুদ্ধিবাদ মূলত সেই মতবাদী যে এখানে হচ্ছে বুদ্ধিকেই হচ্ছে প্রাধান্য দিচ্ছে, যে জ্ঞানের উৎসের ক্ষেত্রে তারা বুদ্ধিকেই, শুধুমাত্র বুদ্ধিকে হচ্ছে বিবেচনায় আনতেছে, যে বলতেছে যে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞানগুলো পাই, মানে বুদ্ধিবাদীরা বলতেছে সেই জ্ঞানগুলো হয় হচ্ছে অসঙ্গত এবং অসম্পূর্ণ, আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে যা পাই। ঠিক আছে, তাহলে ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান, ইন্দ্রিয়গ্রাহ্য যে জ্ঞানগুলো আছে সেটা হচ্ছে বুদ্ধিবাদ অনুসারে কি করতে হয়, ব্যক্তিতে ব্যক্তিতে এটা হচ্ছে অল্টার হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। খুব সহজ উদাহরণে, যে আমার কাছে যা সত্য তা আরেকজনের কাছে মিথ্যা হতে পারে। ঠিক আছে, তাহলে কি দেশ কাল স্থান ভেদে আসলে বুদ্ধিবাদীরা বলতেছে যে দেশ কাল স্থান ভেদে অভিজ্ঞতার মাধ্যমে বা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে জ্ঞানগুলো পাই সেটা আসলে চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। তাই অভিজ্ঞতাকে তারা বর্জন করছে এবং তারা বলছে যে বুদ্ধিকেই যথার্থ জ্ঞান লাভের উৎস এবং উপায় হিসেবে গ্রহণ করেছেন। ঠিক আছে, আর বুদ্ধিবাদীদের মতে কি, আত্মা বা মনকে মূলত তারা, আমরা জানি যে ফিলসফিতে এই দুটো জিনিস অভিন্ন হিসেবে ধরা হয় অনেক ক্ষেত্রেই, আত্মা মন। তো বুদ্ধিবাদীরা বলতেছে এই যে আত্মা বা মন এটা হচ্ছে সক্রিয়, আত্মা মনটা হচ্ছে সক্রিয়। ঠিক আছে, আর এই যে বুদ্ধি হচ্ছে আত্মার স্বাভাবিক একটা গুণ। ঠিক আছে, মন নিজের অন্তর্ধারণা থেকেই মূলত সক্রিয় জ্ঞান উৎপন্ন করে, তাহলে মন নিজের অন্তর্ধারণা থেকেই সক্রিয় জ্ঞান উৎপন্ন করে। তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে বুদ্ধিবাদের মূল বক্তব্য। এখন দেখবো যে বুদ্ধিবাদকে মূলত, বুদ্ধিবাদের ইতিহাসটা কোথায়। আমরা জানি যে অ্যানশিয়েন্ট যে ফিলসফার যারা ছিল, বিশেষ করে যারা অ্যানশিয়েন্ট গ্রিক যারা ছিল ফিলসফার, এদের মধ্যে অনেকেই এই বুদ্ধিবাদের মূলত ভিত্তিটা গড়ে দিয়ে যায়, যার মধ্যে সক্রেটিস আর প্লেটো অন্যতম। সক্রেটিস বলেন যে কি, বুদ্ধি হচ্ছে জ্ঞান লাভের একমাত্র উপায়। সক্রেটিস এটা বলেন যে অল নলেজ ইজ নলেজ থ্রু কনসেপ্ট। ঠিক আছে, সক্রেটিস এটা বলছে জ্ঞানের, বুদ্ধির মাধ্যমে মূলত আমাদের সব জ্ঞান হয়ে থাকে। তারপরে দার্শনিক প্লেটো কি বলতেছে, প্লেটোর মতেও অনেকটা সক্রেটিসের মতোই, যে আত্মা হলো সক্রিয় এবং বুদ্ধি তার সহজাত ক্ষমতার সাহায্যে জ্ঞান লাভ করে। তো সক্রেটিস আর প্লেটোর বক্তব্য মোটামুটি আমরা অনেকটাই একই পাচ্ছি, মানে অনেকটা আধুনিক যে বুদ্ধিবাদী আছে এদের মতে অনেকটা। তারপরে সক্রেটিসের পরবর্তীকালে স্টোইক এবং হচ্ছে সিনিক, এই দুইটা সম্প্রদায়ও কি করে, এই যে অনেকটা বুদ্ধিবাদকে হচ্ছে অনুসরণ করে। তবে আমাদের ইম্পর্টেন্ট যেটা মূলত, যেটা আধুনিক বিশেষ করে ওয়েস্টার্ন ফিলসফিতে এবং মূলত যারা হচ্ছে বুদ্ধিবাদের সমর্থক, এদের মতবাদগুলো নিয়ে আমরা আলোচনা করবো, যাদের মধ্যে অন্যতম হচ্ছে ডেকার্ট। এর বাইরেও আমরা পড়বো স্পিনোজা পড়বো, তারপরে ভলফ আছে, সেখানে হচ্ছে লাইবনিজের হচ্ছে বুদ্ধিবাদও আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে এদের সবার বক্তব্য মোটামুটি একই রকম, যে বুদ্ধির সাহায্যে নিশ্চিত এবং যথার্থ জ্ঞান লাভ করা যায়। ঠিক আছে, আর হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য যে জ্ঞান সেটা আসলে অযথার্থ বা সঠিক নয়। তো আমাদের নেক্সট স্লাইডে আমরা গেলে সেখানে হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে রেনে দেকার্তের বুদ্ধিবাদ। ঠিক আছে, রেনে দেকার্তের যে হচ্ছে বুদ্ধিবাদ, সেখানে হচ্ছে কি করে, আমরা জানি যে দেকার্তের দর্শনটা মূলত সংশয় দিয়ে শুরু করে। দেকার্ত বলে যে সমস্ত বিশ্বাসকেই মূলত, মধ্যযুগীয় যত বিশ্বাস ছিল, তার সমসাময়িক যত বিশ্বাস ছিল, সেই সবগুলোকে মূলত সংশয় দিয়েই তা দর্শন করে। এবং সংশয় করতে করতে এক সময় সে তার নিজের অস্তিত্বকেও সংশয় করে, কিন্তু যখন সে নিজেকে সংশয় করে তখন সে ভাবে, অর্থাৎ সে চিন্তা করে যে যেহেতু সে নিজে হচ্ছে ভাবতেছে, নিজে চিন্তা করতেছে, তাই একজন চিন্তাকারী ব্যক্তিত্ব হিসেবে, সত্তা হিসেবে সে এটার প্রমাণ পায় যে তার নিজের অস্তিত্ব আছে। এই জন্য এটা হচ্ছে ফ্রেঞ্চ, যেটা তার বিখ্যাত একটা ডায়লগ ছিল, কজিটো আর্গো সাম, আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল। তো সংশয় দিয়ে শুরু করলেও শেষে দেকার্ত নিজের অস্তিত্বের প্রমাণ খুঁজে পায়, কারণ সে যখন ভাবতেছে, চিন্তা করতেছে, সেই চিন্তাকারী ব্যক্তি হিসেবে তার অস্তিত্ব সে পায়। তো হচ্ছে দেকার্তের বুদ্ধিবাদের অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে ইনেট আইডিয়াস বা সহজাত ধারণা। ঠিক আছে,
তো ডেকার্ট বলছে যে আমরা আমাদের কতগুলো সহজাত ধারণা আছে এবং ঈশ্বরই মূলত জন্মের সময় এই সহজাত ধারণাগুলো আমাদের মনের মধ্যে দিয়ে দেন, ঠিক আছে। এবং সমস্ত কিছুর জ্ঞান সমস্ত ধারণা থেকে গাণিতিক অবরোহ পদ্ধতিতে লাভ করা যায়। আমরা জানি যে হচ্ছে ডেকার্ট একজন ছিলেন ম্যাথমেটিশিয়ান, গণিতবিদ, তাই তিনি হচ্ছে যে ফিলসফির ক্ষেত্রেও তার যে ম্যাথমেটিক্যাল মেথড গুলো আছে সেগুলো হচ্ছে প্রয়োগ করার ট্রাই করেন। এভাবেই তিনি এক্ষেত্রে তিনি এখানে অবরোহ পদ্ধতিকে নিয়ে আসেন, গাণিতিক অবরোহ পদ্ধতিতেও লাভ করা যায় জ্ঞান, তিনি এটা বলতেছেন যে বুদ্ধির মাধ্যমে, ঠিক আছে। তো এই ধরনের আরো এখানে কিছু যে এটা হচ্ছে ব্যাখ্যাগুলো আছে, এই ব্যাখ্যাগুলো আপনারা পড়বেন, হ্যাঁ। এবং যে হচ্ছে এখানে যেটা আছে যে অবরোহ পদ্ধতি যে এবং আমাদের যে ইনেট আইডিয়াস যে আছে সহজ ধারণাগুলো, এগুলো কি কি? এই যে অসীমতা, নিত্যতা, পূর্ণসত্তা বা ঈশ্বর, এগুলোকেই ডেকার্ট বলতেছে মূলত সহজাত ধারণা, এগুলোকেই ডেকার্ট বলতেছে সহজাত ধারণা। তাহলে হচ্ছে ডেকার্টের মতে যে হচ্ছে এই যে এই ধারণাগুলো সহজাত ধারণাগুলো, এগুলো কি? এগুলো সুস্পষ্ট এবং প্রাঞ্জল, এবং মৌলিক স্বতঃসিদ্ধ। তাহলে এগুলো যেহেতু স্পষ্ট এবং প্রাঞ্জল, এই স্পষ্টতা এবং প্রাঞ্জলতাই মূলত এই ধারণাগুলো সত্যতা প্রমাণ করে। তাহলে এই যে স্পষ্টতার প্রাঞ্জলতা মূলত এই ধারণাগুলো সত্যতা প্রমাণ করে। আবার ডেকার্ট বলেন যে ধারণাগুলো মূলত হচ্ছে দুই রকমের আছে, একটা আগন্তুক ধারণা আর একটা কৃত্রিম ধারণা। আগন্তুক ধারণা বুঝতেই পারতেছে যে ধারণাগুলো বাইরে থেকে আসে সেগুলো আগন্তুক ধারণা, ঠিক আছে। যেগুলো যে ধারণাগুলো হচ্ছে বাইরে থেকে আমাদের মনে আসে এগুলো আগন্তুক ধারণা। এরপরে যেটা হচ্ছে এবং হচ্ছে আমাদের যে সহজাত ধারণাগুলো বলছে যেগুলো জন্মের সাথে আমাদেরকে দেওয়া হয়, ঠিক আছে, সেটা তো এক রকমের ধারণা বলতেছে। এর বাইরেও হচ্ছে ডেকার্ট বলছে আরো দুই রকমের, একটা আগন্তুক আর হচ্ছে কৃত্রিম। যেগুলো বাইরে থেকে আসতেছে সেগুলো হচ্ছে আগন্তুক ধারণা, আর আমাদের মনের মধ্যে বিভিন্ন ধারণা হচ্ছে যোগ বিয়োগের ফলে, আমাদের অন্তরের মধ্যে মনের মধ্যে ধারণা যোগ বিয়োগের ফলে যে ধারণা উৎপন্ন হয় সেগুলো হচ্ছে কৃত্রিম ধারণা, ঠিক আছে। তো সহজাত যে ধারণা ডেকার্টের মধ্যে, সহজাত ধারণাগুলোই হচ্ছে নিশ্চিত জ্ঞানের উৎস। এর বাইরে যেগুলো আগন্তুক ধারণা বা কৃত্রিম ধারণা এগুলো আসলে নিশ্চিত জ্ঞানের উৎস না, এগুলো স্পষ্ট উজ্জ্বল নয় বা প্রাঞ্জল নয়। তো নেক্সট স্লাইডে আমরা যাবো যে হচ্ছে ডেকার্ট তার হচ্ছে মতের পক্ষে কিছুগুলো যুক্তি দেন, ঠিক আছে। যুক্তির দ্বারা সে মূলত হচ্ছে তার যে বুদ্ধিবাদ আছে এটাকে এস্টাবলিশ করেন। তো এই জিনিসগুলো জাস্ট আমরা হচ্ছে রেডিং দিয়ে নিব, এগুলো আমাদের জাস্ট হচ্ছে বোঝার সুবিধার জন্য এগুলো এখানে হচ্ছে অ্যাড করা, ঠিক আছে। এগুলো জাস্ট আপনারা হচ্ছে রেডিং দিয়ে নেবেন। এরপরে হচ্ছে নেক্সটে আমরা মূলত যে বিষয়টা আসবো সেটা ওই যে একই জিনিসগুলো আছে যেখানে হচ্ছে ডেকার্ট মনে করতেছে যেটা হচ্ছে গণিতে বা জ্যামিতিতে কতগুলো স্বতঃসিদ্ধ সূত্র আছে যেগুলো কি হয়, যেগুলো থেকে অবরোহ পদ্ধতিতে সিদ্ধান্ত টানা হয়, তেমনি মানুষের মনেও কতগুলো স্বতঃসিদ্ধ ধারণা আছে যেগুলো থেকে অবরোহ পদ্ধতিতে সিদ্ধান্ত টানা হয়। তিনি মনে করেন দার্শনিক সত্য গাণিতিক সত্যের পথ, তাহলে হচ্ছে সত্যের মত সুনিশ্চিত এবং যথার্থ। তাহলে এটা আমরা আগেই বলেছিলাম যে হচ্ছে ডেকার্ট কি মনে করতেছিল, ডেকার্ট মনে করছিল, ডেকার্ট যেহেতু নিজেই একজন ম্যাথমেটিশিয়ান এবং এবং গণিতে বা জ্যামিতিতে আমরা জানি যে কতগুলো মৌলিক নিয়ম আছে, স্বতঃসিদ্ধ নিয়ম আছে যেগুলো থেকে অবরোহ পদ্ধতিতে সিদ্ধান্ত টানা হয়, তেমনি মানুষের মনে কতগুলো স্বতঃসিদ্ধ ধারণা আছে যেগুলো থেকে এই যে অবরোহ পদ্ধতিতে সিদ্ধান্ত টানা হয়, ঠিক আছে। এবং ডেকার্ট এটাও বলেন যে গণিতে যেমন আমরা সুনিশ্চিত উত্তরটা পাই, সুনিশ্চিত সত্যের সন্ধান পাই, তেমন দার্শনিক প্রক্রিয়া যে সত্য পাই সেটাও কি হবে, সুনিশ্চিত এবং যথার্থ হবে, ঠিক আছে। আবার হচ্ছে যেমন হচ্ছে একটু আগে আমরা পড়েছিলাম যে সহজাত ধারণার আরো কিছু উদাহরণ হচ্ছে ডেকার্ট এখানে দিয়ে দেয়, যেমন কি যে কার্যকারণের ধারণা, তারপরে স্পেস এন্ড টাইম মানে হচ্ছে দেশ এন্ড কালের যে ধারণা, এগুলো মূলত হচ্ছে সহজাত ধারণার মধ্যে ডেকার্ট নিয়ে আসে, এগুলো আপনারা হচ্ছে রিভিশন দিয়ে নেবেন। তারপরে আসেন যে স্পিনোজা, আসলে ডেকার্টের বুদ্ধিবাদ তো আমরা দেখলাম, ঠিক আছে। ওখানে মূলত হচ্ছে ডেকার্ট সহজাত ধারণার ভিত্তিতেই মূলত তিনি তার হচ্ছে বুদ্ধিবাদকে প্রতিষ্ঠা করেন। এরপরে স্পিনোজা আসে, এবং স্পিনোজা কি বলতেছে, স্পিনোজাও কি হয়, স্পিনোজা হচ্ছে ডেকার্টের মতো সহজাত ধারণার অস্তিত্বে বিশ্বাস করেন, ঠিক আছে। স্পিনোজার মতে যে দ্রব্যটা হচ্ছে অসীম, ঠিক আছে, এবং তিনি ঈশ্বরকে হচ্ছে দ্রব্য বলেন, এবং চিন্তা এবং বিস্তৃতি ব্যাপ্তি এর হচ্ছে সমান্তরাল। তাহলে এই যে ঈশ্বরকে তিনি দ্রব্য বলতেছে এবং এই যে হচ্ছে চিন্তা আর বিস্তৃতি, এই দুটাকে তিনি ঈশ্বরের কি বলতেছেন, সমান্তরাল গুণ বলতেছেন,
ঠিক আছে, এরাও অসীম, এই গুণগুলো আসলে অসীম, এরা সহ অবস্থান করে। হ্যাঁ ঠিক আছে, এই যে চিন্তা আর বিস্মৃতি ঈশ্বরের দুইটা সমান্তরাল গুণ, এরা সহ অবস্থান করে। ঠিক আছে, সসীম মন এবং এই যে সসীম মন এবং আমরা জগতে যত বস্তু দেখতে পাই এগুলো হচ্ছে অসীম ঈশ্বরের আকৃতি সমূহ। তার মানে অসীম যে ঈশ্বর তারই নানা রকম হচ্ছে বহিঃপ্রকাশ গুলো মূলত হচ্ছে সসীম মন এবং সসীম বস্তু, মানে জগতের যা অন্য যে সকল বস্তুগুলো আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এবং তাহলে স্পিনোজা কি করতেছেন এখানে, স্পিনোজা মূলত ঈশ্বর নামক যে দ্রব্য, ঈশ্বরকে তিনি হচ্ছে দ্রব্য বলতেছে, ঈশ্বর দ্রব্য থেকে এই যে জ্যামিতিক অবরোহ পদ্ধতিতে অন্য সকল জীব জগতের যাবতীয় যা কিছু আছে সবকিছুর অস্তিত্ব প্রমাণ করতে চান এই যে অবরোহ পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, মোটামুটি এইটুকুই। তারপরে আমরা এখানে আরেকজন আছেন তার নাম হচ্ছে লাইবনিজ। এখানে একটু স্পেলিং এর একটু হচ্ছে মিস্টেক হয়েছে, এখানে ব হবে, মূলত হচ্ছে লাইবনিজ, বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে লিবনিজ বলে। ঠিক আছে, লিবনিজও আপনারা বলতে পারেন। তো লিবনিজ বা লাইবনিজ আমি যেটাই বলে নেব, তিনি মূলত একজন হচ্ছে জার্মান দার্শনিক। লাইবনিজের যে মূল বক্তব্য অনেকটা হচ্ছে বুদ্ধিবাদীদের অন্য যারা দার্শনিক এদের মতোই। তিনি বলেন সমস্ত যত কমপ্লেক্স যে বিষয়গুলো আছে, জটিল বিষয়গুলোর জ্ঞান মূলত বুদ্ধির মাধ্যমেই আসে, বুদ্ধিলব্ধ। তার মতে বুদ্ধির সঙ্গে ইন্দ্রিয়ের সম্পর্কটা একেবারে অহিনুকূল নয়। তার মানে এখানে লিবনিজ বলতেছে যে হচ্ছে বুদ্ধির সাথে যে ইন্দ্রিয়ের সম্পর্কটা যে একেবারে কন্ট্রাডিক্টরি এমনটা না। বুদ্ধি ইন্দ্রিয়লব্ধ জ্ঞান জ্ঞানী, বুদ্ধি বা ইন্দ্রিয়লব্ধ জ্ঞান জ্ঞানী, তবে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান সুস্পষ্ট এবং যুক্তিপূর্ণ নয়, ইন্দ্রিয় বুদ্ধিরই এক অনুন্নত রূপ। তার মানে দেখেন যে হচ্ছে স্পিনোজার ক্ষেত্রে বা রেনে দেকার্তের ক্ষেত্রে আমরা দেখলাম তারা বুদ্ধিকেই একমাত্র উৎস মনে করছিল জ্ঞানের, কিন্তু লিবনিজ এসে এখানে কিছুটা নমনীয় হয়েছে। সে বুঝছে যে হচ্ছে ঠিক আছে যে বুদ্ধি মূলত জ্ঞানের প্রধান উৎস, কিন্তু আমরা ইন্দ্রিয়ের মাধ্যমেও জ্ঞান পাই, যদিও সেই জ্ঞানটা সুস্পষ্ট বা যুক্তিপূর্ণ নয়। তাহলে হচ্ছে লিবনিজের যে মতবাদটা আছে এটাকে এখানে আমরা আরেকটু হচ্ছে ডেসক্রাইব করেছি। তিনি মূলত এখানে কি বলেছেন এই জিনিসগুলো হচ্ছে আপনারা হচ্ছে রিডিং দিয়ে নেবেন। তবে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জন লক একটা কথা বলেছিলেন যে কি বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। তো জন লক একজন হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক। আমরা যখন অভিজ্ঞতাবাদ আলোচনা করব তখন জন লককেও পড়বো। তো জন লক কি বলেছিলেন, জন লক যেহেতু অভিজ্ঞতাবাদী ছিলেন তিনি বলছেন যে বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। এটা ইংরেজিতে মূলত তিনি তো মূলত ইংরেজিতেই বলেছেন, there is nothing in the intellect which was not previously in sense, এইটুকু পর্যন্ত বলেছেন জন লক। এখন জন লকের এই যে বক্তব্য, লক বলতেছে যে আমাদের আসলে বুদ্ধিতে আমরা যা পাই এগুলো সব আসলে ইন্দ্রিয়ের মধ্যে দিয়েই আসে, মানে সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আগে থেকেই আসে, অভিজ্ঞতা আগে থেকে ছিল তারপরেই বুদ্ধিতে আসে। কিন্তু লাইবনিজ কি করলো, এটার সাথে একটা অতিরিক্ত অংশ যুক্ত করলো যে কেবল বুদ্ধি ছাড়া, এক্সেপ্ট দ্য ইন্টেলেক্ট ইটসেলফ। তো লাইবনিজ বলছে ঠিক আছে অভিজ্ঞতার মাধ্যমেই সবকিছু বুদ্ধিতে আসে, কিন্তু যে বুদ্ধি স্বয়ং এটা মূলত অভিজ্ঞতার আগে, অভিজ্ঞতা পূর্ব, ইন্দ্রিয় অভিজ্ঞতার পূর্ব থেকেই মূলত হচ্ছে বুদ্ধির অস্তিত্ব আছে, যেটা আমরা মূলত হচ্ছে রেনে দেকার্তের আলোচনায় দেখতে পাই। তিনি সহজাত ধারণা নাম দেন এমন কতগুলো ধারণা যেগুলো জন্মের সঙ্গে সঙ্গে ঈশ্বর দিয়ে দেন। ঠিক আছে, তো দেখতে পাই যে বুদ্ধিবাদীদের সবার বক্তব্য মোটামুটি একই রকম। আর এখানে আরেকজন বুদ্ধিবাদী আছেন যিনি মূলত একজন খ্রিস্টিয়ান ফিলোসফার, তার নাম হচ্ছে ভলফ। ঠিক আছে, ভলফ, এটা ইংরেজি উচ্চারণ অনেকটা, এটা তিনি যেহেতু হচ্ছে জার্মানির, সেখানে মূলত হচ্ছে উলফ অনেক ক্ষেত্রে বলা হয়, সেক্ষেত্রে মূলত উচ্চারণটা হচ্ছে ডাব্লিউ এর উচ্চারণটা ভি এর মতো হয়ে যায়, সেখানে ভলফ আমরা বাংলায় বলতে পারি ভলফ। হ্যাঁ, ভলফ কি করেন, ভলফ একদম হচ্ছে বুদ্ধিবাদের স্পষ্ট প্রকাশ আমরা পাই। ভলফের মতে কি বুদ্ধি দিয়েই সমস্ত কিছু ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, হ্যাঁ, বুদ্ধির যে বিষয়টা এটা সুদূর বিস্তৃত হয় এবং তিনি বলছেন একমাত্র বুদ্ধি দিয়েই সবকিছুকে হচ্ছে ব্যাখ্যা করা যায়। এবং এই যে হচ্ছে বুদ্ধি থেকে অবরোহ পদ্ধতিতে এই যে জগৎ, আত্মা, ঈশ্বর প্রভৃতি সব বিষয় আসলে জ্ঞান লাভ করা যায়। মানে তিনি হচ্ছে রেনে দেকার্তের চেয়েও একজন স্পষ্ট বুদ্ধিবাদী। হ্যাঁ, তিনি অভিজ্ঞতাবাদকে একেবারেই বর্জন করেন এই ফল।
ঠিক আছে, তো নেক্সট আমরা যে আলোচনায় যাব সেটা হচ্ছে বুদ্ধিবাদের সমালোচনা। বুদ্ধিবাদ হচ্ছে আসলে একটা সন্তোষজনক মতবাদ না, কারণ যেহেতু হচ্ছে একটা জ্ঞানকে একমাত্র উৎস বলে, এটা কিছু সমালোচনা আছে, এগুলো জাস্ট আপনার হচ্ছে রিডিং দিয়ে নিবেন। সমালোচনাগুলো একবার হচ্ছে রিডিং দিয়ে নিবেন। তারপরে মূলত আমরা আলোচনায় আসবো সেটা এমপিরিসিজম বা হচ্ছে অভিজ্ঞতাবাদ। অভিজ্ঞতাবাদটা কি জিনিস? এমপিরিসিজম ইজ আ রিঅ্যাকশন এগেইনস্ট রেশনালিজম। তো এমপিরিসিজম রিঅ্যাকশন এগেইনস্ট রেশনালিজম, তার মানে এই যে রেশনালিজম যেটা ছিল, বুদ্ধিবাদ ছিল, এটার এগেইনস্টে হচ্ছে একটা রিঅ্যাকশন হিসেবেই মূলত এমপিরিসিজমটা আসে, প্রতিক্রিয়া হিসেবে এমপিরিসিজমটা আসে। ইটস আ ফিলোসফিক্যাল ভিউ দ্যাট all concepts originate in experience. All concepts originate in experience মানে অভিজ্ঞতা থেকেই যত ধারণা, যত জ্ঞান সবকিছু আসে। তাহলে অভিজ্ঞতাবাদীরা কি বলতেছে? অভিজ্ঞতাকেই জ্ঞানের যথার্থ উৎস বলে তারা মনে করতেছে। মানে বুদ্ধিবাদ যেমন হচ্ছে বুদ্ধিকেই জ্ঞানের একমাত্র যথার্থ উৎস বলতেছে, অভিজ্ঞতাবাদীরাও তেমন বলতেছে যে অভিজ্ঞতাই জ্ঞানের হচ্ছে যথার্থ উৎস। তাহলে অভিজ্ঞতাবাদী দার্শনিক মূলত কারা কারা? লক, বার্কলি, হিউম মূলত হচ্ছে প্রধান যারা অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক, বার্কলি এবং হিউম জ্ঞানের বিষয় বিশ্লেষণের পর এই সিদ্ধান্তে আসেন যে সংবেদন এবং অনুভূতি থেকেই মূলত আমাদের জ্ঞানের উৎপত্তি। মানে আমাদের ইন্দ্রিয় সংবেদন, ইন্দ্রিয় অনুভূতি থেকেই মূলত আমাদের হচ্ছে জ্ঞানের উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে সংবেদনের মাধ্যমেই মূলত আমরা কি পাই? বহির্জগতের বস্তুর জ্ঞান লাভ করি সংবেদনের মাধ্যমে। এবং অন্তর্দর্শনে মূলত আমরা কি পাই? অন্তর্দর্শনে আমরা কি পাই? নিজের মানসিক অবস্থার পরিচয় পাই। তাহলে এই যে সংবেদন আর অন্তর্দর্শন, এই দুটো মিলেই মূলত আমাদের জ্ঞান হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে কি, এখানে হচ্ছে যেমন এমন কিছু নিয়ম যেগুলো আছে, যেমন কি ল অফ কজেশন কার্যকারণ নিয়ম, বা ল অফ আইডেন্টিটি অভিন্নতার নিয়ম, ল অফ কন্ট্রাডিকশন বিরোধিতার নিয়ম, এগুলো মূলত স্বতঃসিদ্ধ নয় অভিজ্ঞতার পদ্ধতিতে। এগুলো অভিজ্ঞতা পূর্ব ধারণা নয়, এগুলো মূলত হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর নির্ভরশীল এবং সামান্যীকরণের ফল বা সার্বিকীকরণের ফল। ঠিক আছে, তো মোটা দাগে অভিজ্ঞতাবাদ তাহলে এটাই বলতেছে জ্ঞানের একমাত্র যথার্থ উৎস হচ্ছে অভিজ্ঞতা, এবং সংবেদনের মাধ্যমে আমরা কি পাই? বহির্জগতের বস্তুর জ্ঞান পাই। আর অন্তর্দর্শনের মাধ্যমে নিজের মানসিক অবস্থার প্রয়োজন পাই, পরিচয়টা পাই নিজের মানসিক অবস্থা। তারপরে কি হয়? সংবেদনের মাধ্যমে যে জিনিসগুলো আসে, ধারণাগুলো আসে, সেগুলো আমাদের অন্তর্দর্শনে নিজের মনের মধ্যে সেগুলোর হচ্ছে মিল অমিলের মাধ্যমে মূলত হচ্ছে জ্ঞানটা উৎপন্ন হয়। তারপরে আমরা আলোচনায় আসি সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদের কিছু ইতিহাস। মূলত এগুলো আমরা হচ্ছে রিডিং দিয়ে নিব। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে গ্রিক দর্শনের যে প্রাচীন যে দর্শনের জনক আমরা যাকে বলি থেলিস, তিনি প্রথম দেখলেন কি, তিনি প্রথম দেখে দেন তার আশেপাশে যাই কিছু দেখতে পাচ্ছে সবকিছুর মধ্যে একটা এলিমেন্ট পাচ্ছে, সেটা হচ্ছে পানি। এবং এটা থেকেই তিনি মূলত তার যে সিদ্ধান্ত নেন যে জগতের আদিম উপাদান হচ্ছে এই জল বা হচ্ছে পানি। ঠিক আছে, তারপরে আরো হচ্ছে তার পরবর্তী যারা গ্রিক ফিলোসোফার ছিল, তার মধ্যে অ্যানাক্সিমেনিয়াস, অ্যানাক্সিমেন্ডার, হেরাক্লিটাস প্রমুখ অভিজ্ঞতাবাদীও ছিল। আর এনারাও মূলত হচ্ছে যে বিষয়টাকে গুরুত্ব দেন সেটা হচ্ছে প্রত্যক্ষ বা ইন্দ্রিয় অভিজ্ঞতা। ঠিক আছে, একইভাবে যারা হচ্ছে সোফিস্ট মূলত ছিল, যেমন প্রোটাগোরাস, জর্জিয়াস, যারা হচ্ছে সোফিস্ট, গ্রিক সোফিস্টগণ, এনারাও মূলত অভিজ্ঞতাবাদী বলা চলে এদেরকে, কারণ এনারাও মূলত গুরুত্ব দেয় মানুষের ইন্দ্রিয় প্রত্যক্ষকে। আমরা জানি প্রোটাগোরাসের যে এক বিখ্যাত উক্তি আছে, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিং, মানে মানুষের যে অভিজ্ঞতা, মানুষের যে এক্সপিরিয়েন্স, ইন্দ্রিয় অভিজ্ঞতা, সেগুলোকেই সোফিস্টরা হচ্ছে সবার উপরে রাখেন। যেমন সত্য নিন্দা, ভালো মন্দ, সুন্দর সুন্দর সবকিছু মানুষই ঠিক করবে। ঠিক আছে, তার পরবর্তীকালে অ্যারিস্টিপাস, তারপরে অ্যাপিকিউরিয়াস হচ্ছে যারা ছিল, অ্যারিস্টিপাস, অ্যাপিকিউরিয়াস, এনারাও মূলত এই অভিজ্ঞতাবাদের যে ধারণা, এটাকেই তারা সমর্থন করেন। মধ্যযুগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফ্রান্সিস বেকন বলেন যে প্রত্যেক অভিজ্ঞতা থেকেই জ্ঞানের মধ্যযুগের অভিজ্ঞতার উপকরণ পাওয়া যায়। তার মানে ফ্রান্সিস বেকনও একই কথা বলতেছে, মধ্যযুগীয় যে জ্ঞানের যে উপকরণ যা ছিল, মধ্যযুগীয় জ্ঞান সবকিছু কিসের মাধ্যমে? অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা আধুনিক কালে দেখতে পাই, আধুনিক কালের যে হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে জন লক একজন অভিজ্ঞতাবাদের জনক, তারপরে হচ্ছে বার্কলি, হিউম, এনারাও মূলত অভিজ্ঞতাবাদের হচ্ছে সুস্পষ্ট ব্যাখ্যা দেন। ঠিক আছে, এখন সাম্প্রতিক কালে মূলত দেখতে পাই যারা হচ্ছে
যৌক্তিক দৃষ্টবাদীগণ, এনারাও মূলত অভিজ্ঞতাবাদী, এনাদেরকেও বলা যায়, কারণ তারাও মূলত হচ্ছে মানুষের যে ইন্দ্রিয় প্রত্যক্ষণ, যে মানুষের হচ্ছে যে ইন্দ্রিয় প্রত্যক্ষণ, ইন্দ্রিয় অন্তর্দর্শন এবং সংবেদনের মাধ্যমে যৌক্তিক বিচার বিশ্লেষণ, এগুলোকেই তারা হচ্ছে প্রাধান্য দেন। এবার আমরা আলোচনায় আসবো জন লকের অভিজ্ঞতাবাদ। ঠিক আছে, তো মূলত এখানে আমরা আলোচনার শুরুতে দেখছি যে জন লক হচ্ছে মূলত একজন ব্রিটিশ দার্শনিক। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, জন লক হচ্ছে মূলত ব্রিটিশ দার্শনিক, তার বিখ্যাত গ্রন্থ এসেস কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই যে এসেস কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এখানে তিনি হচ্ছে সুসংহত, মার্জিত এবং যুক্তিপূর্ণ ভাবে মূলত তার অভিজ্ঞতাবাদকে তিনি এখানে ব্যাখ্যা করেন। ঠিক আছে, মূলত হচ্ছে রেনে দেকার্ট যে বুদ্ধিবাদ দেন, সেই বুদ্ধিবাদের একটা রিয়াকশন হিসেবে তিনি মূলত তার অভিজ্ঞতাবাদকে দাঁড় করান। এই জন্য কি হয়, রেনে দেকার্ট যে যুক্তিগুলো দিয়েছিল তার মতের পক্ষে, তিনি প্রথমে এসে সেগুলোকে খণ্ডন করেন। যেমন কি বলছে যে সহজাত ধারণার কোনো অস্তিত্ব, আসলে অস্তিত্বের প্রমাণ আমরা পাই না। ঠিক আছে, যেমন কি শিশু, নির্বোধ বা যারা হচ্ছে অসভ্য লোক, যাদের বিবেক নেই, তারা মূলত এই সহজাত ধারণা হচ্ছে অধিকারী নয়। তেমন হচ্ছে কারণ কি, কারণ এই যে কার্যকারণ সম্বন্ধ বা অসীমতা, নিত্যতা, এই ধারণাগুলোর সঙ্গে তারা পরিচিত নয়। ঠিক আছে, এটাও একটা। তারপর আরেকটা কথা বলা যায়, সহজাত ধারণাগুলো আসলে সর্বজন স্বীকৃত নয়। তো এগুলো কে বলছে, এগুলো মূলত লক বলতেছে। লক প্রথমে কি করতেছে, রেনে দেকার্তের যুক্তিগুলো খণ্ডন করছে। এগুলো আপনার হচ্ছে রিডিং দিয়ে নেবেন। এরপরে হচ্ছে লক আরো কিছু হচ্ছে ব্যাখ্যা বলেন। এই যেমন হচ্ছে মানে লক কি মূলত কি করতেছে এখানে, দেকার্ট যে যুক্তিগুলো দিয়েছিল সেগুলোকে তিনি নানাভাবে খণ্ডন করেন। এগুলো যদি আপনারা আরো বিস্তারিত দেখতে চান, তবে হচ্ছে যে আমরা সোর্স হিসেবে যে বইগুলো এক্সামে উল্লেখ থাকে, বা আমি বলেও দিয়েছি, দর্শনের কথা, আব্দুল বারী স্যারের দর্শনের সমস্যাবলী বা ইন্ট্রোডাকশন টু ফিলসফি, এই বইগুলোতেও আপনারা হচ্ছে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত পেয়ে যাবেন। তো লক কি বলতেছে, লকের অভিজ্ঞতা আমাদের মূল বক্তব্য, মানুষের যখন জন্মের সময় তখন মন একদম হচ্ছে কি থাকে, খালি থাকে, শিশু মন একেবারেই খালি থাকে, এবং লক এটাকে বলতেছে অলিখিত সাদা কাগজ, টেবুলারেসা বলতেছে অলিখিত সাদা কাগজ। তারপর যার জন্মের পর ধীরে ধীরে কি হয়, বাইরের জগতের ছাপ পড়তে থাকে। ঠিক আছে, এই যে বাইরের জগতের ছাপ যে মানুষের মনে পড়তেছে, শিশুর মনে পড়তেছে, লক এটার নাম দেন ধারণা বা কনসেপ্ট। তাহলে এই যে ধারণাগুলো মূলত হচ্ছে, there are two ways to enter the concept, মানে বলতেছে যে দুইটা ওয়ে আছে, দুইটা পথ আছে, যেগুলোর মাধ্যমে মূলত আমাদের মনে এই ধারণাগুলো প্রবেশ করে। একটা হচ্ছে সংবেদন আর একটা অন্তর্দর্শন। এই দুইটা আমরা আগে আলোচনা করলাম, যে সংবেদন আর অন্তর্দর্শনের মধ্যে দিয়ে মূলত ধারণাগুলো আমাদের মাঝে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে সংবেদনের মাধ্যমে আমরা পাই হচ্ছে বহির্বিশ্বের জ্ঞান, আর অন্তর্দর্শনের সাহায্যে পাই মানসিক অবস্থার জ্ঞান। ঠিক আছে, তাহলে এই জ্ঞানটা কিভাবে সৃষ্টি করে, ওই যে বললাম যে হচ্ছে ধারণাগুলো বাইরে থেকে যখন আসে তখন কি থাকে, ধারণা গ্রহণের ব্যাপারে মনটা নিষ্ক্রিয় থাকে। বাইরের ধারণাগুলো যখন মনের পর্দায় এসে ভিড় জমায়, তখন মনে কিছুই করবার থাকে না। মন তার প্রকৃতি অনুসারে বিভিন্ন ধারণার সঙ্গে কি করে, কম্পেয়ার করে, তুলনা করে বা সংযোগ করে একটা জটিল ধারণার সৃষ্টি করে। ঠিক আছে, এইভাবেই মূলত হচ্ছে জ্ঞানটা উৎপন্ন হয়। এটা মূলত লক বলতেছে তার মতবাদে। আমরা নেক্সট আলোচনায় যদি যাই, এইভাবে সেটা মূলত হচ্ছে এই যে একটু আগে যেটা আমরা হচ্ছে লকের যেটা বক্তব্য, অভিজ্ঞতাবাদী বক্তব্য, যেটা আমরা একটু আগে বলেছি, দেয়ার ইজ নাথিং ইন দ্য ইন্টেলেক্ট হুইচ ওয়াজ নট প্রিভিয়াসলি ইন দ্য সেন্স, মানে আমাদের বুদ্ধির মাধ্যমে আসলে এমন কোনো কিছুই নাই যেটা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আগে ইন্দ্রিয়তে ছিল না। মানে সবকিছু আসলে মূলত ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আসতেছে, মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসতেছে। কাজেই লকের মতে জ্ঞান হচ্ছে অভিজ্ঞতালব্ধ। ঠিক আছে, তাহলে হচ্ছে এই আমরা এখানে আরো কিছু যে হচ্ছে লক আরো কিছু ব্যাখ্যা করেছে, তিনি তার হচ্ছে অভিজ্ঞতাবাদকে আরো স্পষ্ট করার জন্য কিছু উদাহরণ দিয়েছে। আমরা হচ্ছে এগুলো হচ্ছে রিডিং দিয়ে নিব। কিন্তু লককে মূলত কি করছে, লক মূলত যে দ্রব্যের কথা বলছে, লক হচ্ছে যে অভিজ্ঞতাবাদী হয়েও লক দ্রব্য, আত্মা এবং ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন। আমরা জানি যারা হচ্ছে অভিজ্ঞতাবাদী এরা মেইনলি সংশয়বাদে বিশ্বাস করে, কিন্তু জন লক মূলত বস্তুর গুণ, আত্মা, ঈশ্বর এগুলোর অস্তিত্বে কোনো সংশয় প্রকাশ করেননি। তাহলে জন লক কি করছে, এই যে দ্রব্যের কথা বলতেছে, জন লক মূলত হচ্ছে
দ্রব্যের কিছু বৈশিষ্ট্যের কথা বলে এবং এগুলোকে তিনি হচ্ছে দুই ভাগে ভাগ করেন। তাহলে দ্রব্যের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলোকে তিনি মূলত দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে মুখ্য গুণাবলী আর হচ্ছে গৌণ গুণাবলী। তাহলে মুখ্য গুণাবলী হচ্ছে কোনগুলো? মুখ্য গুণাবলী হচ্ছে সেই সকল বৈশিষ্ট্য যেগুলো বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না, যেমন আকার, আকৃতি, সংখ্যা, গতি, এগুলো আসলে বস্তু থেকে যেমন বিচ্ছিন্ন করা যায় না, তেমন এগুলোর কোনো পরিবর্তনও হয় না। ঠিক আছে। অপরদিকে যেগুলো গৌণ গুণাবলী, অপরদিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যেগুলো সেকেন্ডারি কোয়ালিটিস বা হচ্ছে গৌণ গুণাবলী, এগুলো কি জিনিস তাহলে? গৌণ গুণাবলী এমন কিছু জিনিস যেগুলো মূলত কি হয়, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে এগুলো হচ্ছে উপলব্ধি আমরা পাই, আমরা হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা উপলব্ধি গুলো পাই, যেমন হচ্ছে রং, স্বাদ, গন্ধ, স্পর্শ প্রভৃতি। এবং এগুলো কি হয়, এইগুলো হচ্ছে ব্যক্তিভেদে এগুলো চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এগুলো এক এক ব্যক্তির কাছে এক এক রকম হিসেবে অনুভূত হয়। এই কারণে এগুলোকে আমরা বলছি সেকেন্ডারি, আমরা বলতে লক বলতেছে, জন লক এগুলোকে বলতেছে গৌণ গুণাবলী বা সেকেন্ডারি কোয়ালিটিস। ঠিক আছে। এবং হচ্ছে তার যে গৌণ আর মুখ্য গুণ নিয়ে এখানে তিনি আরো কিছু এখানে হচ্ছে আলোচনা করেন, এগুলো হচ্ছে আমরা হচ্ছে রিডিং দিয়ে নিব। এবং ফাইনালি জন লক যে অভিজ্ঞতাবাদ দেন, এই অভিজ্ঞতাবাদের কিছু সমালোচনা আছে। ঠিক আছে। মানে এই অভিজ্ঞতাবাদ এটাও আসলে একটা সন্তোষজনক মতবাদ না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র অভিজ্ঞতাকেই গুরুত্ব দেন, বুদ্ধিকে একেবারেই বর্জন করেন এবং শুধু অভিজ্ঞতাকে জ্ঞানের উৎস বলে মনে করেন, ফলে এই মতবাদটাও সন্তোষজনক না। এটারও কিছু সমালোচনা আছে যেগুলো এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট এগুলো হচ্ছে রেটিং দিয়ে নেবেন। আর পরে হচ্ছে যেটা আমরা বলতে পারি ফাইনালি তার সমালোচনার পরে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে জন লক মূলত একজন খাঁটি অভিজ্ঞতাবাদী নন। হ্যাঁ, তিনি মূলত অর্ধ অভিজ্ঞতাবাদী, কারণ হচ্ছে তিনি আবার ঈশ্বরের অস্তিত্বকেও স্বীকার করেন, তিনি আবার ঈশ্বরের অস্তিত্বকেও হচ্ছে স্বীকার করেন। তিনি যখন দেখলেন যে অতীন্দ্রিয় সত্তার জ্ঞান আসলে অভিজ্ঞতার মধ্যে পাওয়া যায় না, তিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন, কিন্তু ঈশ্বরের অস্তিত্বটা আসলে অতীন্দ্রিয়, মানে তিনি তো অতীন্দ্রিয় সত্তা, আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু তার অভিজ্ঞতা পাই না। ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাবাদ মানে লকের অভিজ্ঞতাবাদ অনেকটা স্ববিরোধী হয়ে যায়। ঠিক আছে। যেমন হচ্ছে ধারণা লাভ ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে কতগুলো ব্যাপারে তিনি অভিজ্ঞতাকে স্বীকার করেছেন, তিনি জ্ঞান সৃষ্টির ব্যাপারে কিন্তু অভিজ্ঞতাকেই গুরুত্ব নেন। কিন্তু যখন হচ্ছে মেটাফিজিক্যাল যে বিষয়গুলো আছে, মেটাফিজিক্যাল যে বিষয়গুলোর ব্যাপারে তিনি অভিজ্ঞতাকে অস্বীকার করে অনুমান আর যুক্তিকে প্রাধান্য দেন। এই যে দ্রব্য, তারপরে আত্মা এবং ঈশ্বরের জ্ঞানকে তিনি অনুমান আর এই প্রত্যক্ষ অনুভূতির সাহায্যে লভ্য বলে স্বীকার করেছেন। এই ক্ষেত্রে তিনি আর হচ্ছে অভিজ্ঞতার বিষয় টেনে আনেননি। তাহলে এই একটা জায়গায় ডেকার্তের মধ্যে আমরা স্ববিরোধিতা দেখতে পাই। ঠিক আছে। কাজেই তাকে পুরোপুরি অভিজ্ঞতাবাদীও বলা যায় না, আবার বুদ্ধিবাদীও বলা যায় না। বার্কলি, বার্কলি কি? বার্কলিকেও একজন অভিজ্ঞতাবাদী বলা যায়, কারণ তিনি অনেকটা হচ্ছে লকের উত্তরসূরি হয়েই বলেন বস্তুর স্বতন্ত্র সত্তাকে তিনি স্বীকার করেন। তার মতে বস্তুর সত্যতা হচ্ছে নির্ভর করে প্রত্যক্ষের উপরে। এবং এখানে বার্কলি একটা বিখ্যাত যেটা জানি সেটা মূলত হচ্ছে এসেস্ট পারসিপি। তো এসেস্ট পারসিপি অর্থ কি? অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর, অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর। মানে আমরা মানুষ যা কিছু দেখতে পাই, মানুষ যা কিছু তার ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করে, সেগুলোই অস্তিত্বশীল, এর বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। বার্কলির হচ্ছে মূল বক্তব্য এটাই। এবং হচ্ছে জন লক যে দ্রব্যের কথা বলেন, তিনি মূলত হচ্ছে লক মূলত বলেন যে হচ্ছে দ্রব্য এমন জিনিস যা হচ্ছে গুণের আধার, নানা গুণের আধার হচ্ছে দ্রব্য, এবং সেই দ্রব্যকে হচ্ছে লক স্বীকার করেন। কিন্তু লকের যে দ্রব্য সেটাকে বার্কলি মূলত কি করেন? অস্বীকার করেন। কিন্তু তিনি মনের অস্তিত্বকে স্বীকার করেন। তিনি আরো বলেন যে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তুই মূলত হচ্ছে মন নির্ভরশীল। ঠিক আছে। তাহলে বার্কলির মূল বক্তব্য হচ্ছে কি? সবকিছুই মূলত হচ্ছে মনের উপর, মানুষের ব্যক্তি মনের উপরে নির্ভরশীল। মানুষ ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যা কিছু পায়, যা কিছু সে প্রত্যক্ষ করে, সেগুলোই কেবল অস্তিত্বশীল, এর বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। তারপরে আমরা পাবো ডেভিড হিউমের হচ্ছে অভিজ্ঞতাবাদ পাবো। ডেভিড হিউম একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী, এবং তিনি তার এই যে অভিজ্ঞতাবাদ, এটা মূলত তার যে একটা ট্রিটিস আছে, ট্রিটিস অফ হিউম্যান নেচার,
এই এই বইয়ে তিনি তার মূলত অভিজ্ঞতাবাদের আলোচনা করেন, ঠিক আছে। এবং যেমন আমরা দেখেছি বুদ্ধিবাদের ক্ষেত্রে ভলফ যেমন একজন চরম বুদ্ধিবাদী, তেমন অভিজ্ঞতাবাদের ক্ষেত্রে হচ্ছে হিউম একজন চরম অভিজ্ঞতাবাদ। এবং এই যে তার চরম অভিজ্ঞতাবাদ, এটা মূলত শেষ পর্যন্ত সংশয়বাদে হচ্ছে পরিণত। তাহলে হিউম কি করলেন? হিউম এসেই প্রথমে ওই যে দ্রব্য, আত্মা, ঈশ্বর, এই সব কিছুর অস্তিত্ব তিনি অস্বীকার করেন। হিউম বলেন যে হচ্ছে অভিজ্ঞতায় এসব কিছুকে আমরা পাই না। হিউমের মতে আমরা অভিজ্ঞতায় এসব কিছুকে পাই না, এসব জানা যায় না, কাজেই এরা আছে কিনা আদৌ সেটা বলা যায় না, ঠিক আছে। তাহলে আমাদের, এবং হিউম বলছে আমাদের সমস্ত জ্ঞান আসে মূলত ইন্দ্রিয়জ বা হচ্ছে মুদ্রণ থেকে, ইমপ্রেশন বলছে এটাকে, যে মানুষ যখন বাইরের কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন কি করে, তার মনে এটা ছাপ পড়ে বা মুদ্রণ পড়ে, এটাকে তিনি ইমপ্রেশন হচ্ছে বলতেছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আরো কিছু তার এই যে ইন্দ্রিয়জ সম্পর্কে, হ্যাঁ, যে হচ্ছে ইন্দ্রিয়জ থেকে ধারণার উৎপত্তি, এবং এই ইন্দ্রিয়জ বা ছাপ বা মুদ্রণ থেকেই মূলত হচ্ছে আইডিয়ালস বা কনসেপ্টের সৃষ্টি হয়, ঠিক আছে। এই যে ইন্দ্রিয়জ বা মুদ্রণটা যখন স্পষ্ট হয়ে তখন এটা কিসে পরিণত হয়? ধারণায় পরিণত হয়, ঠিক আছে। সংবেদনী ক্ষীণ এবং অস্পষ্ট মানুষের উপর হচ্ছে ধারণা। এখানে কি হয়, এই যে অস্পষ্ট যে মানুষ রূপ, আমাদের সংবেদের জন্য অস্পষ্ট যে রূপটা আছে সেটাই মূলত হচ্ছে ধারণা। আমরা এগুলো জাস্ট আপনার হচ্ছে রিডিং দিয়ে নেবেন। এখান থেকে মূলত যে জিনিসগুলো হচ্ছে মেমোরাইজের বিষয়, সেটা ডেভিড হিউম হচ্ছে একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী। তার বইটার নাম পড়বেন, এটিটিস অফ হিউম্যান নেচার পড়বেন, এবং এটা বলবেন যে তিনি মূলত হচ্ছে দ্রব্য, আত্মা, ঈশ্বর এগুলো অস্তিত্বকে অস্বীকার করেন, কারণ এগুলো অভিজ্ঞতায় পাওয়া যায় না, আর সমস্ত জ্ঞান আসে মূলত ইন্দ্রিয়জ বা হচ্ছে মুদ্রণ থেকে। নেক্সট আলোচনায় আমরা যাব। এখানে মূলত কি করছে হিউম, মূলত হচ্ছে জ্ঞানটা আসলে কিভাবে হয় সেটা ব্যাখ্যা করছেন, এবং এই ক্ষেত্রে তিনটা অনুষঙ্গ নিয়মের কথা বলেছেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেগুলোকে লস অফ অ্যাসোসিয়েশন বলতেছেন। তার মধ্যে একটা হচ্ছে সান্নিধ্য, একটা হচ্ছে সাদৃশ্য সিমিলারিটি, আর একটা হচ্ছে পারম্পর্য সাকসেশন। এগুলো কি করে? এগুলো হচ্ছে আমাদের যে ধারণাগুলো আসে বাহ্য বস্তু থেকে, আমাদের মনের মধ্যে যে ধারণাগুলো আসে এগুলোকে কি পরস্পরের সঙ্গে যুক্ত করে, এবং এই যুক্ত করার মাধ্যমে নানাভাবে হচ্ছে মূলত জ্ঞান উৎপন্ন হয়। এখানে আমরা কিছু উদাহরণের মাধ্যমে উদাহরণ দিয়েও মূলত এই বিষয়টা স্পষ্ট করেছি, এগুলো আপনার হচ্ছে রিডিং দিয়ে নেবেন। আমরা নেক্সট আলোচনায় যাব। তাহলে হিউম কি মনে করেন? হিউম যেটা আমরা জানলামই, তিনি ঈশ্বর, দ্রব্য, আত্মা এগুলো অস্তিত্বকে স্বীকার করেন না, ঠিক আছে। এগুলো হচ্ছে তারপরে এখানে আরো কিছু তার যেগুলো আছে, তিনি মূলত হচ্ছে ঈশ্বরকেও বলতেছেন ঈশ্বরের অস্তিত্ব কেবল আমাদের কল্পনার হচ্ছে বিষয়, ঠিক আছে, কারণ ঈশ্বরকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, এগুলো আমরা অলরেডি পড়ছি। হিউমের মধ্যে সবকিছু কি সংশয়পূর্ণ, কোনো জ্ঞানই সুনিশ্চিত নয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এবং হচ্ছে বলছে যে জ্ঞানের মধ্যে সঠিক বা অনিবার্য সত্যের কোনো জায়গা নাই, সব জ্ঞানই হচ্ছে সম্ভাব্য। তাহলে হিউম কে বলতেছে সব জ্ঞানকেই সম্ভাব্য বলছে, এবং বলছে যে অনিবার্য সত্যের আসলে কোনো স্থান এখানে নেই। তার মানে আমরা দেখতেই পাচ্ছি হিউমের যে অভিজ্ঞতাবাদ সেটা শেষ পর্যন্ত সংবেদনবাদ অথবা এবং সংশয়বাদে পরিণতি লাভ করে। তাহলে হিউমের অভিজ্ঞতাবাদটা মূলত ফাইনালি কি হচ্ছে? সংবেদনবাদ হচ্ছে সংশয়বাদে পরিণতি লাভ করতেছে, ঠিক আছে। তারপরে আমরা দেখতেছি যে ফাইনালি প্রথমে আমরা দেখলাম যে হচ্ছে ডেকার্ট, লাইবনিজ, স্পিনোজা, ভলফ, এদের যে বুদ্ধিবাদ আছে, বুদ্ধিবাদী যে হচ্ছে তাদের মত, সেখানে যারা বুদ্ধিকেই তারা হচ্ছে শুধু জ্ঞানের উৎস হিসেবে প্রাধান্য দিচ্ছেন। তারপরে আমরা দেখলাম যে লক, বার্কলি, হিউম এনারা আবার করতেছেন কি, অভিজ্ঞতাকেই হচ্ছে তাদের হচ্ছে বুদ্ধির একমাত্র অভিজ্ঞতাকেই তারা হচ্ছে জ্ঞানের একমাত্র উৎস, যথার্থ উৎস হিসেবে তারা হচ্ছে প্রাধান্য দিচ্ছেন। তো এই দুই মতবাদী, অভিজ্ঞতাবাদ আর বুদ্ধিবাদ, দুটাই হচ্ছে কি এক্সট্রিম থিওরি, চরম মতবাদ। এই দুই হচ্ছে এক্সট্রিম থিওরিকে কম্বাইন করার জন্য, সমন্বয় করার জন্য, এদের ভুল ত্রুটিগুলো দূর করার জন্য জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট মূলত আনলেন তার মতবাদ আনলেন, যেটাকে আমরা বলতে হচ্ছে বিচারবাদ। তাহলে এই জার্মান দার্শনিক কান্ট, ইনিও মূলত ইনিশিয়াল স্টেজে প্রাথমিকভাবে তিনি ছিলেন বুদ্ধিবাদের ধারক প্রাথমিকভাবে। পরে এই হিউমের যে ফিলসফি, এটা হচ্ছে কান্টের উপরে বেশ হচ্ছে ইফেক্ট ফেলে, এবং তিনি হিউমের হচ্ছে লেখা পড়ে তার ভুল ভেঙে যায়। তাহলে হিউমের যে লেখা পড়ে তার হচ্ছে ভুলটা ভেঙে যায়। তিনি বুঝলেন যে কেবল ধারণাই বস্তু জ্ঞান দিতে পারে না, এবং হচ্ছে এর জন্য হচ্ছে বুদ্ধিও দরকার। তাই তিনি বলেন
এবং হচ্ছে মানে মূলত হিউমের লেখাপড়ে তিনি বুঝতে পারেন যে শুধুমাত্র বুদ্ধির দ্বারা জ্ঞান হয় না, এর জন্য অভিজ্ঞতাও দরকার। এবং তিনি এটাও বলেন যে হিউম রাউসড মি ফ্রম ডগম্যাটিক স্লাম্বার। তাহলে হিউম রাউসড মি ফ্রম ডগম্যাটিক মানে আমরা কি জানি, ডগম্যাটিক মানে হচ্ছে নির্বিচারবাদ। মানে ডগম্যাটিক আমরা থিওরি এর আগেই পড়েছি আমাদের ফার্স্ট ক্লাসে, যে মতবাদ কোনো রকম বাদ বিচার ছাড়াই, বিচার বিশ্লেষণ ছাড়াই কোনো কিছুকে মেনে নেয়, সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই মূলত ডগম্যাটিজম। ডগম্যাটিক তো হিউম কি কার্ন কি বলছে, কার্ন বলছে হিউম রাউসড মি ফ্রম ডগম্যাটিক স্লাম্বার। স্লাম্বার মানে নিদ্রা, তাহলে হিউম আমাকে নির্বিচারের নিদ্রা থেকে জাগিয়ে দিয়েছে। নির্বিচারবাদের নিদ্রা থেকে জাগিয়ে দিল। কে জাগিয়ে দিল? হিউম। কাকে জাগিয়ে দিল? ইমানুয়েল কান্টকে। কান্ট তার দার্শনিক জীবনের ইনিশিয়াল স্টেজে ছিলেন বুদ্ধিবাদী, পরে হিউমের মাধ্যমে তার ভুল ভাঙে এবং তিনি এটা বুঝতে পারে যে জ্ঞানের জন্য শুধু বুদ্ধি যথেষ্ট নয়, এর সাথে অভিজ্ঞতারও প্রয়োজন আছে। ঠিক আছে, এবং তার যে বিখ্যাত গ্রন্থ ক্রিটিক অফ পিওর রিজন, মূলত সেখানেই তিনি এই সংক্রান্ত আলোচনাগুলো করেন। নেক্সট মূলত হচ্ছে কান্ট মূলত কি দেখলেন, কান্ট দেখলেন যে প্রত্যেকটা জিনিসেরই মূলত দিক আছে দুইটা, একটা হচ্ছে বস্তুর দিক মানে উপকরণের দিক, আর একটা হচ্ছে আকারের দিক, তার ফর্মের দিক। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রত্যেকটি জিনিসই কোনো না কোনো উপাদান বা বস্তুর তৈরি, কোনো কোনো উপাদান বা বস্তুর তৈরি, তাতে কোনো না কোনো আকার আছে এবং এতে কি আছে? আকার আছে। তাহলে প্রত্যেকটা জিনিসেরই মূলত দুইটা দিক, একটা হচ্ছে তার বস্তুর দিক, একটা হচ্ছে আকারের দিক। ঠিক আছে, এখানে তিনি উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো হচ্ছে স্পষ্ট করেছেন। একইভাবে কার্ন বলেন যে জ্ঞানের বেলায়, জ্ঞান হওয়ার ক্ষেত্রেও মূলত এখানেও দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জ্ঞানের উপকরণ, জ্ঞানের উপকরণ বা জ্ঞানের বস্তু, আর এটা হচ্ছে জ্ঞানের আকার। তাহলে জ্ঞান হওয়ার জন্য এই দুটোই দরকার। এবং তিনি একটা এখানে বলেন যে কনসেপ্টস উইদাউট পারসেপ্টস আর এমটি এন্ড পারসেপ্টস উইদাউট কনসেপ্ট আর ব্লাইন্ড। তার বলছে যে বিষয়বস্তু ছাড়া আকার শূন্যগর্ভ, আবার আকার ছাড়া বস্তু অন্ধ। কনসেপ্ট মানে হচ্ছে ওই যে বললাম, যেটা মূলত কনসেপ্ট আমাদের, যে তিনি এখানে কনসেপ্ট দ্বারা মূলত আমাদের বুদ্ধিকে বোঝাচ্ছেন। কনসেপ্ট উইদাউট পারসেপ্টস, পারসেপ্টস মানে মূলত আমাদের প্রত্যক্ষণকে বোঝাচ্ছে বা ইন্দ্রিয় যে অভিজ্ঞতা এটাকে বোঝাচ্ছে। তাহলে কনসেপ্টস উইদাউট পারসেপ্টস আর এমটি মানে ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়া বা বিষয়বস্তু ছাড়া, ইন্দ্রিয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যে বিষয়বস্তু পাই এগুলো ছাড়া আকারটা হচ্ছে শূন্যগর্ভ। আবার কি বলছে? পারসেপ্টস উইদাউট কনসেপ্টস আর ব্লাইন্ড, আবার আকার ছাড়াও বস্তুটা আসলে অন্ধ। ঠিক আছে, এক কথায় তিনি জ্ঞান হওয়ার ক্ষেত্রে বুদ্ধি আর অভিজ্ঞতা দুটোর প্রয়োজনীয়তার কথাই এখানে উপস্থাপন করছেন। ঠিক আছে, এবং এই বিষয়টা তিনি এখানে আরেকটু ইলাবোরেট করছেন। হ্যাঁ, বুদ্ধিবাদের অভিজ্ঞতাবাদে হচ্ছে সমালোচনা করলেন এবং ফাইনালি যে তিনি এটা দেখালেন যে জ্ঞানের উৎপত্তির ব্যাপারে বুদ্ধি আর অভিজ্ঞতা দুইয়েরই প্রয়োজন আছে, কেবল ধারণাই জ্ঞান নয়। ঠিক আছে, ধারণা জ্ঞান হতে গেলে, কেবল ধারণাই জ্ঞান নয়, ধারণা জ্ঞান হতে গেলে তাই কি করতে হবে? অবশ্যই কোনো বস্তুর ধারণা দিতে হবে। ঠিক আছে, এবং তার মধ্যে কি আকারের মধ্যে দিয়ে আসতে হবে, তবেই জ্ঞান হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে মূলত হচ্ছে কান্ট কি করে, কান্ট এই দুই মতবাদের বিচার সমালোচনা করে। হ্যাঁ, সমালোচনার মাধ্যমে তার নিজের মতবাদ সৃষ্টি করে, তাই তার এই মতবাদকে বিচারবাদ বা সমালোচনাবাদও বলা হয়, বিচারবাদ বা সমালোচনাবাদও বলা হয়। ঠিক আছে, এবং কান্টের হচ্ছে মূলত কি হয়, এটা মূলত আমরা যখন কান্টের ভাববাদ পড়বো, কান্টের ভাববাদেও মূলত এই জিনিসগুলো আমরা আলোচনা করব। কান্ট মূলত প্রত্যেকটা বস্তুরই হচ্ছে কয়টা দিক দেখায়? দুইটা, একটা হচ্ছে কি আভাসিক দিক, ঠিক আছে, ফেনোমেনাল, আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে অবভাষিক দিক, অতীন্দ্রিয় বা হচ্ছে অবভাষিক দিক। আভাসিক দিক কোনটা? আভাসিক মূলত হচ্ছে বস্তুটি যেভাবে আমাদের সামনে আসে, মূলত হচ্ছে বাইরে থেকে বাহ্যিক অভিজ্ঞতায় মূলত আমরা বস্তুটাকে যেভাবে দেখি, এটা হচ্ছে তার আভাসিক রূপ। কিন্তু অতীন্দ্রিয় বা অবভাষিক রূপ, যেটাকে হচ্ছে নাওমেনা বলতেছি আমি, এটা মূলত কি বস্তু আসলে যা তাই, মানে বস্তুর যে আসল সত্তাটা আছে, বস্তুর যে আসল সত্তাটা, জিসটা যেটা আছে, আসল সত্তা আছে, সেই সত্তাটাকে মূলত বলছে যে অবভাষিক দিক বা অতীন্দ্রিয়। এটাকে মূলত আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে পাই না, এটাকে জানা যায় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আরেকটু এখানে বলা আছে বিস্তারিত, আপনারা এটা হচ্ছে রিডিং দিয়ে নেবেন। তারপরে মূলত হচ্ছে এখানে কান্ট আরো আছেন, তিনি মূলত হচ্ছে এখানে জ্ঞানটা কিভাবে হয় সেটাকে আরো বিশ্লেষণ করছেন এবং এই জন্য তিনি হচ্ছে এখানে দুইটা আকারের কথা বলছেন। একটা হচ্ছে ইন্দ্রিয় অনুভূতির আকার, আর একটা হচ্ছে কি
বোধজাত আকার। একটা ইন্দ্রিয় অনুভূতির আকার, একটা বোধজাত আকার। ইন্দ্রিয়র মাধ্যমে আমরা যে পাই, বিভিন্ন বস্তুগুলো পাই, এবং তারপরে কি হয়, বিভিন্ন বস্তু ধারণাগুলোর উপরে কি হয়, আমাদের যে বোধ বা বুদ্ধি, এটা কি করে ওর উপরে একটা আকার দিয়ে দেয়, ফর্ম দিয়ে দেয়, এবং এর ফলে কি হয়, ওটা জ্ঞানে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে যেমন বলছে দেশ ও কালের মধ্যে দিয়ে কি হয়, বস্তু আমাদের ইন্দ্রিয়ে ধরা দেয়। স্পেস এন্ড টাইমে আমরা নানা বস্তু, জগতের যাবতীয় বস্তুগুলোকে দেখি, হ্যাঁ, বা স্পর্শে আসি, মানে আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, সেগুলোর মধ্যে দিয়ে কি হয়, তখন কি হয়, এই যে দেশ ও কালের মধ্যে দিয়ে যে বস্তুর যে আভাসিক দিক, মানে বাইরের যে দিকটা আমাদের কাছে স্পষ্ট হয়, তখন এটা যে সংবেদনটা আমাদের কি হয়, মনের মধ্যে যায়। তখন কি হয়, আমাদের যে বোধ এগুলোর উপরে কি হয়, কতগুলো আকার আরোপ করে, যেগুলোকে কান কি বলতেছে, ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং বলতেছে। ঠিক আছে, ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং বলছে। তাহলে এমন আকারগুলোকে কান্ট আবার কয়টা আকারে ভাগ করছে, 12টা আকারে ভাগ করছে। সবগুলো আকার আমাদের জানানোর দরকার নেই, এমনি যে যেমন দ্রব্য, কার্যকারণ, একত্ব, বহুত্ব, এইরকম কয়টা আকার আছে, 12টা আকার। এই 12টা আকার কি করছে, 12টা আকার গুলো কি করে, বাইরে থেকে যখন কোনো বস্তুর সংবেদন আসে, সেগুলোর উপরে কি হয়, এই আকারগুলো আরোপ করার মাধ্যমে মূলত জ্ঞান উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে ওই কান্টের যে আগেই বলেছে যে আকার ছাড়া বিশৃঙ্খল বা কেবল আকার হচ্ছে কি শূন্যগর্ভ। তাহলে কেবল যেটা হচ্ছে, শুধুমাত্র যদি আমরা অভিজ্ঞতাকেই গুরুত্ব দিই, তখন আমরা কি পাবো, শুধু হচ্ছে বস্তুই পাবো, যেটা মূলত বিশৃঙ্খল কিছু উপাত্ত হবে। কিন্তু এর সাথে যদি আমরা বুদ্ধি যুক্ত করি, বা বোধ, যেটাকে কারেন্ট বলছে ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, 12টা আকারের কথা বলতেছে, আকারগুলো যদি আরোপ করি, ঠিক আছে, সে বস্তু উপাদানগুলোর উপরে, তখন সেটা কি হবে, জ্ঞানে পরিণত হবে। সেগুলো ছাড়া এটা কি হবে, শূন্যগর্ভ হয়ে যাবে। এই যে কান্টের বিখ্যাত এখানে উক্তি রয়েছে, যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মেক্স ন্যাচার, মানে বোধ হচ্ছে প্রকৃতিকে গঠন করে। এবং কান্ট এটা বলেন যে বস্তুর সত্তাকে আসলে জানা যায় না, মানে বস্তুর যে মূল বিষয়, বস্তুর আসলে বস্তুটার স্বরূপ, বস্তুর আসল স্বরূপটাকে আসলে জানা যায় না, আমরা কেবল বাহ্যিক দিকটাকেই জানতে পারি। ঠিক আছে, কেবল বস্তুর আভাসকেই জানা যায়। ঠিক আছে, এই জন্যই কান্ট বলেন যে অতীন্দ্রিয় সত্তার উপরে জ্ঞান প্রয়োগ করা যেহেতু যায় না, কারণ তাকে আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাই না, হ্যাঁ, কাজেই এই অতীন্দ্রিয় সত্তাকে জানাও যায় না, অতীন্দ্রিয় সত্তা হচ্ছে অজ্ঞেয়। স্বজ্ঞাবাদ, জ্ঞানের এটা আরেকটা উৎস সম্পর্কিত মতবাদ, স্বজ্ঞা। এই স্বজ্ঞাবাদ আবার কি বলতেছে, স্বজ্ঞাবাদ হচ্ছে তেমন গুরুত্বপূর্ণ, এখানে আমরা কয়েকটা বিষয় জেনে রাখবো। স্বজ্ঞাবাদ বলতেছে যে বিচার বুদ্ধি ছাড়াই সোজাসুজি হচ্ছে কোন বস্তুকে প্রত্যক্ষ করার ক্ষমতা। স্বজ্ঞাটা হচ্ছে অনেকটা ইনস্ট্যান্ট ফিলিং এর মতো, তাৎক্ষণিক অনুভূতি। কোন একটা বস্তু সম্পর্কে আমাদের যে ইমিডিয়েট ফিলিংসটা হয়, মানে সেটা সম্পর্কে ভাবনা চিন্তা করার আগেই যে একটা ইনস্ট্যান্ট ফিলিংস হয় কোন বস্তু সম্পর্কে, সেটাই মূলত হচ্ছে স্বজ্ঞা। এবং এই স্বজ্ঞাটা মূলত কে দেন, ফ্রেঞ্চ ফিলোসফার হেনরি বার্গসন মূলত হচ্ছে এই স্বজ্ঞাবাদের প্রবর্তক। ঠিক আছে, ব্রাডলির যে ফিলোসফি, সেখানেও আমরা কি স্বজ্ঞাবাদের কিছু ধারণা পাই। ঠিক আছে, তা মূলত স্বজ্ঞাবাদের প্রবর্তক হচ্ছে হেনরি বার্গসনের স্বজ্ঞাবাদের এখানে কিছু হচ্ছে আছে বিবরণ দেওয়া আছে। স্বজ্ঞার স্বরূপকে কি বলছে, বুদ্ধি সংজাত অনুভূতি বলেছেন বার্গসন। ঠিক আছে, এবং হচ্ছে এখানে তারপরে এখানে বার্গসন এখানে স্বজ্ঞা বিষয়ে তার যে ধারণাটা এটা ব্যক্ত করছে, এটা তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো জাস্ট হচ্ছে রিডিং দিয়ে নেবেন আপনারা জানার খাতিরে। তো ফাইনালি এখানে আমরা একটু বিরতি নিয়ে আমাদের যে এই পর্যন্ত যে হচ্ছে জ্ঞানের উৎস সম্পর্কিত যে মতবাদগুলো আমরা পড়লাম, সেগুলোকে আমরা একটু রিমাইন্ড করি। হ্যাঁ, তো সেই জিনিসগুলোকে আমরা এতক্ষণ রিমাইন্ড করলাম। এর মধ্যে কি কি ছিল, প্রথমে আমরা আলোচনা করেছিলাম বুদ্ধিবাদ, আলোচনা করেছি। ঠিক আছে, বুদ্ধিবাদী যে বিভিন্ন দার্শনিক ছিল, সেখানে হচ্ছে সেখানে মূলত হচ্ছে রেনে দেকার্তের যে মতবাদ, সেগুলো আলোচনা করেছি। তারপর বুদ্ধিবাদী ইতিহাসটা আমরা আলোচনা করেছি, যে প্রাচীন যারা গ্রিক হচ্ছে প্রাচীন যে সক্রেটিস, প্লেটো ছিলেন গ্রিক ফিলোসফার, এনাদের বুদ্ধিবাদটা কেমন ছিল। তারপরে মূলত আধুনিক ধারায় এসে আমরা হচ্ছে ডেকার্টকে পেলাম, লাইবনিজকে পেলাম, বলকে পেলাম। ঠিক আছে,
তারপরে এনাদের প্রতিবাদ গুলো পড়লাম, তারপরে আমরা হচ্ছে অভিজ্ঞতাবাদে আসলাম, অভিজ্ঞতাবাদে এসে আমরা লক, বার্কলি, হিউমকে পেলাম, এবং এনাদের হচ্ছে অভিজ্ঞতাবাদ গুলো আলোচনা করলাম, শেষে আমরা স্বজ্ঞাবাদ আলোচনা করলাম। ফাইনালি এখন এই আলোচনাগুলো থেকে আমরা কিছু হচ্ছে এমসিকিউ এখানে আমরা আলোচনা করব, যেগুলো হচ্ছে মোটামুটি যে এমসিকিউ গুলো আমরা এখানে কিছু আমাদের যাতে আমাদের ধারণাটা আরেকটু স্পষ্ট হয় আমরা যে আলোচনা করলাম এগুলো সম্পর্কে। আমি হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ এর উত্তর বলার আগে আপনাদেরকে কিছুটা সময় দিব, এর মাঝে আপনারা ভিডিওটা পজ করবেন, তারপরে আপনারা উত্তরটা একটু চিন্তা করবেন। তো প্রথম হচ্ছে বুদ্ধিবাদীদের মতে আত্মা বা মনটা আসলে কি, সক্রিয়, নিষ্ক্রিয়, অচেতন না নিশ্চল? তো বুদ্ধিবাদীদের মতে হচ্ছে আমাদের আত্মা বা মনটা হচ্ছে সক্রিয়। হ্যাঁ, এটা মূলত হচ্ছে সক্রিয়। তারপরে আসে যে অল নলেজ ইজ নলেজ, all knowledge is knowledge through concept. Who said this? all knowledge is knowledge through concept, এটা মূলত হচ্ছে কার? হ্যাঁ, এই যে একটা ধারণা, এখন এটা মূলত কে বললেন? এটা মূলত বলেছেন হচ্ছে সক্রেটিস বলেছেন। তারপরে আমরা আসি who introduced innate ideas, তাহলে হচ্ছে ইন রেশনালিজম। তাহলে এই যে সহজাত ধারণা, রেশনালিজমের ক্ষেত্রে সহজাত ধারণা আসলে কে ইন্ট্রোডিউস করে? এটা দেয় মূলত হচ্ছে রেনে দেকার্ত। এরপরে হোয়াট ডাজ কজিটো আর্গো সাম মিনস, এটার অপশন আসলে প্রয়োজনীয়, এগুলো আমাদেরকে ডিরেক্ট মনে রাখতে হবে। কজিটো আর্গো সাম মিনস আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, আমি চিন্তা করি তাই আমি অস্তিত্বশীল। আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে দেখি না আরো কিছু আমরা এমসিকিউ পেয়ে যাব, সেখানে হচ্ছে কি বলছেন, রেনে দেকার্তের মতে কোন পদ্ধতিতে মূলত সিদ্ধান্ত টানা হয়? এটার উত্তর হবে অবরোহ পদ্ধতি। তারপরে স্পিনোজার মতে দ্রব্যটা আসলে কি? স্পিনোজার মতে দ্রব্য কি সসীম, অসীম, এখন না গবাক্ষয়ী? স্পিনোজার মতে দ্রব্যটা মূলত হচ্ছে অসীম। নেক্সট আসি মূলত হচ্ছে ভল কোন ধারার দার্শনিক? তো আমরা জানি যে ভল মূলত একজন কি বুদ্ধিবাদী দার্শনিক। নেক্সট হচ্ছে বলছে কি সোফিস্টদের মূলত কোন ধারার দার্শনিক বলা যায়? তো সোফিস্টদের মূলত কোন ধারার দার্শনিক বলা যায়? তো সোফিস্টরা আমরা জানি সোফিস্টদের মূলত অভিজ্ঞতাবাদী ধারার দার্শনিক বলা যায়। নেক্সট আরো কিছু আমরা পেয়ে যাই এসি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, হচ্ছে এটা কার? তাহলে এসি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং মূলত আমরা এটা জানি এটা হচ্ছে জন লকের। নেক্সট আরেকটা পেয়ে যাই টেবুলার রাস্তা হচ্ছে মিনস, এটা কি? এটা অর্থ টেবুলার রাস্তা আমরা একটু আগে আলোচনা করলাম। টেবুলার রাস্তা হচ্ছে অলিখিত সাদা কাগজ। তারপরে লকের মতে হচ্ছে দ্রব্যের গুণাবলী কত প্রকার? তো আমরা জানি যে লকের মতে মূলত দ্রব্যের গুণ হচ্ছে দুই প্রকার, একটা মুখ্য গুণ আর একটা গৌণ গুণ। তারপরে হিউমের মতে হচ্ছে অনুষঙ্গের নিয়ম কয়টি? আমরা জানি হিউমের মতে অনুষঙ্গের নিয়ম হচ্ছে 3টি। তারপরে বলছে হু রোট ক্রিটিক অফ পিওর রিজন, তাহলে ক্রিটিক অফ পিওর রিজন, তারপরে আরো বই আছে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন আছে, এগুলো মূলত লিখছে কে? তাহলে এগুলো মূলত লিখেছেন ইমানুয়েল কান্ট। আন্ডারস্ট্যান্ডিং মেক্স ন্যাচার, এই বক্তব্যটা কার, স্টেটমেন্টটা কার? সেড বাই, এটাও বলেছেন ইমানুয়েল কান্ট। এন্ড হু ইজ দ্য পায়োনিয়ার অফ ইনটিউশনিজম? তো ইনটিউশনিজম পায়োনিয়ার কে? ইনটিউশনিজমের পায়োনিয়ার মধ্যে হেনরি বার্গসন। তো আমরা হচ্ছে জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত মতবাদগুলো আসলে আমরা আলোচনা করলাম। এবার মূলত আমরা আলোচনায় আমাদের বিষয় হচ্ছে রিয়েলিজম এন্ড আইডিয়ালিজম, বাস্তববাদ আর ভাববাদ। এবং বাস্তববাদ আর ভাববাদের আলোচনার শুরুতে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেটা একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে জ্ঞেয় বস্তু। ক্রেতা মূলত যিনি জ্ঞান অর্জন করবেন, যিনি জানবেন ক্রেতা, আর জ্ঞেয় বস্তু যে বিষয় থেকে জ্ঞান আসবে সেটাকে জ্ঞেয় বস্তু। তাহলে জ্ঞান হতে গেলে ব্যক্তি আর বস্তু দুইটারই প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে জ্ঞান হতে গেলে ব্যক্তি বস্তু দুইটারই হতে, তাহলে যিনি বস্তুর আসলে জ্ঞান পান তাকে আমরা জ্ঞাতা, আর যে বস্তুর জ্ঞান পাওয়া যায় সেটাই মূলত হচ্ছে জ্ঞেয় বস্তু, ঠিক আছে? সম্পর্ক তাই এখানে কিছু এগুলো হচ্ছে। তো এই যে জ্ঞাতা আর জ্ঞেয় বস্তুর যে ইন্টারনাল রিলেশন, এই সম্পর্কের উপর ভিত্তি করে মূলত হচ্ছে যে বাস্তববাদ, ভাববাদ, এই মতবাদ গুলো আসে। যেমন অনেকে বলতেছে, যেমন বিশেষ করে যারা ভাববাদী যারা দার্শনিক, তাহলে কি বলছে?
ভাববাদী দার্শনিক বলেন যে হচ্ছে যে জ্ঞেয় বস্তু মনের বা জ্ঞানের উপরে নির্ভরশীল। তাহলে জ্ঞেয় বস্তুর অস্তিত্ব মানে বাহ্য বস্তুর অস্তিত্ব, যে বস্তুর জ্ঞান হবে তা মূলত আমাদের মনের উপরেই হচ্ছে নির্ভরশীল, তার জ্ঞান মনের উপরেই নির্ভরশীল। এই মতবাদ নাম হচ্ছে মূলত ভাববাদী মতবাদ। আর আরেক মতবাদ বলছে জ্ঞেয় বস্তু আসলে কি হয়, মনের উপরে নির্ভরশীল নয়, জ্ঞাতার মনের উপরে নির্ভরশীল নয়, এর মন নিরপেক্ষ সত্তা আছে। এবং এই ধারার যারা দার্শনিক এনাদের বলা হয় বাস্তববাদী। আর এই যে মতবাদটা, এই মতবাদের নাম হচ্ছে বাস্তববাদ। বাস্তববাদ কি আমরা এটা অলরেডি জানলাম। বাস্তববাদ কি বলছে যে জ্ঞেয় বস্তুর জ্ঞানের মনোতিরিক্ত একটা কি আছে, সত্তা আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটাই বলতেছে। তার মানে বাস্তববাদ একটা বিষয় হচ্ছে উদাহরণ দিয়ে পরিষ্কার করতেছে যে কোনো একটা মানুষকে যখন আমি অপরিচিত মানুষকে দেখি তখন মানুষটা সম্পর্কে জানি, কিন্তু আমি জানার আগেও সেই মানুষটার অস্তিত্ব ছিল। যেমন কি আমরা জানি যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, কিন্তু তার আবিষ্কারের আগে থেকেই কিন্তু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগে থেকেই আমেরিকার অস্তিত্ব ছিল। তো বাস্তববাদীদের মূল বক্তব্য এটাই, এবং এটাকে আরো কিছু তিন উদাহরণের মাধ্যমে বাস্তববাদীদের যে ধারণা সেটা আমরা স্পষ্ট করেছি। তো ফাইনালি ইম্পর্টেন্টলি এখানে হচ্ছে বাস্তববাদের কিছু প্রকারভেদ আছে, বাস্তববাদীদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। যেমন হচ্ছে কি বলেন যে কেউ বলেন যে বস্তু সবগুলো গুণই হচ্ছে জ্ঞানের অতিরিক্ত, আবার কেউ বলেন যে অল্প কিছু জ্ঞান মনের উপরে হচ্ছে ডিপেন্ড করে, বাকিগুলো করে না। এই কারণে হচ্ছে তাদের মধ্যে কিছু মতভেদ দেখা যায়, এবং সেই মতভেদ থেকে মূলত হচ্ছে এই যে সরল বা লৌকিক বাস্তববাদ, বৈজ্ঞানিক বাস্তববাদ, নব্য বাস্তববাদ এবং বিচারমূলক বাস্তববাদ, এই বাস্তববাদগুলো আসে। এই মতবাদগুলো আপনার বিস্তারিত জানার প্রয়োজন নাই, আপনি জাস্ট এই মতবাদগুলোর মূল বক্তব্যটা জানবেন রিডিং দিয়ে, এবং এই মতবাদগুলো মূলত কারা দেয় এই বিষয়টা জানবেন। যেমন সরল বাস্তববাদ বা লৌকিক বাস্তববাদ, এটা নাম কিন্তু হচ্ছে দুইটা, এটাকে লৌকিকও বলা যায়, সরলও বলা যায়। এটা বলছে কি যে বাস্তববাদ অনুসারে জ্ঞান হতে হলে বস্তুর দরকার, কাজেই বস্তু আছে মানে এটা বাহ্য বস্তুর হচ্ছে অস্তিত্বকে তারা স্বীকার করতেছে, স্বতন্ত্র অস্তিত্বকে তারা হচ্ছে স্বীকার করতেছে। ঠিক আছে, তারপরে এরা কি বলছে যে সুতরাং আমরা সরাসরি ভাবেই আমরা বস্তুকে জানি, এবং বস্তুর যেটা আসল স্বরূপ সেটাকে আমরা সরাসরি ভাবেই জানি। এবং এই বাস্তববাদকে মানে এই যে সরল বাস্তববাদ বা লৌকিক বাস্তববাদ, এটাকে মূলত সাধারণ লোকের মতবাদও বলা হয়। কারণ কি আমরা জানি সিম্পলি মানে ইন জেনারেলি হিউম্যান বিং মানুষরা মূলত কি ভাবে বা কি জানে, মূলত কোনো একটা জিনিসকে যখন আমরা দেখি, বস্তুকে জানি, আমরা কি মনে করি, আমরা সেটাকে আসলে সরাসরি জানি, এবং তাকে আসল হিসেবে জানি, সেই বস্তুটার আসলে কি সেটা আমরা সরাসরি জানি। তো এটাই এই জন্য হচ্ছে লৌকিক বাস্তববাদ। বা এটার আরেকটা নাম এনারা দিয়েছেন সাক্ষাৎ বাস্তববাদ। কারণ কি আমরা সরাসরি আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে সাক্ষাৎ ভাবে এটা জানি, তাই এটা সাক্ষাৎ বাস্তববাদ। নেক্সট আলোচনা এখানে আরেকটা বাস্তববাদ, সেটা হচ্ছে বৈজ্ঞানিক বাস্তববাদ বা হচ্ছে প্রতীকবাদ। এটা গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বলতেছি সায়েন্টিফিক রিয়েলিজম আর হচ্ছে রিপ্রেজেন্টেশনিজম। তাহলে সায়েন্টিফিক রিয়েলিজম বা হচ্ছে রিপ্রেজেন্টেশনিজম বলতেছি। আমরা জানি এই যে রিপ্রেজেন্ট মানে কি, রিপ্রেজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি বা প্রতিকায়িত করা, প্রতীক দ্বারা বোঝানো, কোনো কিছুর প্রতীক হিসেবে দাঁড়ানো। ওখান থেকে এটা আসছে রিপ্রেজেন্টেশন। আর হচ্ছে লৌকিক বাস্তবতার একটা নাম আমরা যে ইংরেজিটা আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে নেইভ রিয়েলিজম, পপুলার বা হচ্ছে নেইভ রিয়েলিজম, এটার ইংরেজি যে টার্ম এটাও আমরা জেনে রাখবো। তারপরে আসলে বৈজ্ঞানিক বাস্তববাদ বা হচ্ছে প্রতীকবাদ, যেটা আমাদের সায়েন্টিফিক রিয়েলিজম আর রিপ্রেজেন্টেশনিজম বলতেছি। এবং এইখানে মূলত হচ্ছে জন লক, ব্রিটিশ দার্শনিক জন লক, তিনি মূলত হচ্ছে লৌকিক বাস্তববাদের কিছু দোষ ত্রুটি এটাকে দূর করার জন্য তিনি তার এই বাস্তববাদ বা হচ্ছে সায়েন্টিফিক রিয়েলিজমের তিনি প্রবর্তন করেন। এবং আমরা জানি যে জন লক কি করছে, মুখ্য গুণ ও গৌণগুণে দুই ভাগে ভাগ করে, এগুলো আলোচনা আমাদের ইতিমধ্যেই হয়ে গেছে। এই যে বস্তুর আয়তন, সংখ্যা, ঘনত্ব, বিস্তৃতি, এগুলো হচ্ছে মুখ্য গুণ, আর রূপ, রস, গন্ধ, স্পর্শ এগুলো হচ্ছে গৌণগুণ। গৌণগুণগুলো একান্ত ভাবে হচ্ছে ব্যক্তি নির্ভর, আর যেগুলো মুখ্য গুণগুলো এগুলো মূলত ব্যক্তির উপরে ডিপেন্ড করে না, এগুলো বস্তুর মধ্যেই থাকে। ঠিক আছে,
লক কি করছে যে কি জোরালো যুক্তি দিয়ে এই শ্রেণীবিভাগের প্রবর্তন করেন। তিনি সমকালীন বৈজ্ঞানিক চিন্তাধারার উপর তার বক্তব্য হচ্ছে কি প্রতিষ্ঠা করেন। সমকালীন বৈজ্ঞানিক চিন্তাধারার উপর তার বক্তব্য প্রতিষ্ঠা করেন, তাই তার মতবাদের নাম আমরা দেই বৈজ্ঞানিক বাস্তববাদ। ঠিক আছে, এবং এটাকে আরেকটা কি বলতেছি, প্রতীকবাদও বলতেছি। ঠিক আছে, নেক্সট আলোচনায় যাব। এখানে লকের যে আমাদের সায়েন্টিফিক রিয়েলিজম আছে এটাকে আরো একটু আমরা ডিসক্রাইব করেছি। হ্যাঁ, সে একই বিষয়গুলো আরো একটু আমরা সুস্পষ্ট করেছি উদাহরণের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। তাই এবং ফাইনালি আমরা যেটা এর আগে আলোচনা করেছি, এই যে এমন কিছু দ্রব্য আছে যে দ্রব্য, হ্যাঁ দ্রব্য, সেগুলোকে আমরা কি করতে পারি না, এগুলোকে আমরা শুধুমাত্র এগুলো কি আমরা হচ্ছে এদের শুধুমাত্র গুণগুলোকে জানতে পারি, কিন্তু এদের যে আসল সত্তা, আসল স্বরূপ, এগুলোকে জানতে পারি না। ঠিক আছে, এবং হচ্ছে এবং লক দ্রব্যের অস্তিত্বকে যদিও স্বীকার করে, কিন্তু দ্রব্যের যে আসল সত্তার স্বরূপ সেটা সম্পর্কে তিনি বলেন এ যে কি তা আমি বলতে পারি না, এই সত্তা হলো অজ্ঞাত এবং অজ্ঞেয়। এই ক্ষেত্রে দেখা যায় লকের মতবাদটা অনেক ক্ষেত্রে অজ্ঞেয়বাদে হচ্ছে পরিণত হয়। মানে তিনি এটা বলতেছে যে আমি জানি যে সে বস্তুটা আছে, দ্রব্য আছে, কিন্তু দ্রব্যের যে প্রকৃত সত্তা, প্রকৃত স্বরূপ, সেটাকে আসলে জানা যায় না, সেটা অজ্ঞাত এবং অজ্ঞেয়। লকের মতবাদ এটা। আমরা তারপরে নব্য বাস্তববাদে চলে যাব। তো নিও রিয়েলিজমটা কি জিনিস? ঠিক আছে, মূলত জন লকের যে হচ্ছে সায়েন্টিফিক রিয়েলিজম বা হচ্ছে প্রতীকবাদ, সেটার বিরুদ্ধে হচ্ছে একটা বিদ্রোহ, মানে সেটার বিরুদ্ধে একটা হচ্ছে রিয়াকশন হিসেবে মূলত এই যে নব্য বাস্তববাদের জন্ম। ঠিক আছে, নব্য বাস্তববাদের ইতিহাসে মূলত কারা, এটা মূলত হচ্ছে আমেরিকার একদল হচ্ছে ফিলোসফার, যেমন হোল্ট, মর্ডিন, মন্টেগু, পেরি, পেটনিক প্রমুখ দার্শনিক মূলত এই আন্দোলনের হচ্ছে স্রষ্টা। এর বাইরেও এই নব্য বাস্তববাদের ধারণার আমরা একটা ছাপ দেখতে পাই, যে মুর, রাসেল, আলেকজান্ডার, এনাদের মধ্যেও আমরা পাই। এনারাও মূলত এই নব্য বাস্তববাদের আন্দোলনের সমর্থক। ঠিক আছে, যদিও এদের মধ্যে কিছু হচ্ছে ডিফারেন্স আছে, কিন্তু মূলত হচ্ছে এনারাই নব্য বাস্তববাদের হচ্ছে বিরুদ্ধে। নব্য বাস্তববাদ সম্পর্কে যে আমেরিকার ওই কজন দার্শনিক মন্টেগু, পেরি, হোল্ট, এরা কিন্তু দা হচ্ছে দ্য নিউ রিয়েলিজম। দ্য নিউ রিয়েলিজম মানে নব্য বাস্তববাদ নামে তারা একটা প্রবন্ধ প্রকাশ করেন 1912 সালে। ঠিক আছে, এবং হচ্ছে তাদের নব্য বাস্তববাদটা অনেকটা হচ্ছে যে লৌকিক বাস্তববাদ, যেটা আমরা প্রথমে পড়লাম নেভ রিয়েলিজম, লৌকিক বাস্তববাদ, ওটারই হচ্ছে প্রত্যাগমন, ওটারই একটু হচ্ছে পরিমার্জিত রূপ। ঠিক আছে, মানে এনারাও মূলত ওই কথা বলতেছে যে বহির্জগতে যে বস্তুগুলো আছে এগুলোকে সোজাসুজি মন দ্বারা কি করা যায়, প্রত্যক্ষ করা যায়। ঠিক আছে, লকের মতবাদকে এনারা স্বীকার করে না। ঠিক আছে, লক তো বলতেছিল যে আসলে দ্রব্যগুলোকে জানা যায় না, দ্রব্যের প্রকৃত স্বরূপকে জানা যায় না, কিন্তু আমরা জানি যে সরল বাস্তববাদীরা কিন্তু ওনারা এটা বলেছিল যে মন দ্বারা কি হয়, বস্তুগুলোকে সরাসরি জানা যায়। এবং একই কথা নব্য বাস্তববাদীরাও অনেকটাই বলতেছে যে মন দ্বারা কি হয়, বস্তুগুলোকে সোজাসুজি প্রত্যক্ষ করা যায়। ঠিক আছে, আবার এনারা কি করেন, ওই যে জন লক যে মুখ্য গুণ, গৌণগুণ এগুলোকে আলাদা করছে, তারা এগুলোকে হচ্ছে স্বীকার করে না। হ্যাঁ, এবং হচ্ছে এই জন্য কি করে, এই মুখ্য গুণ, গৌণগুণ এগুলোকে অস্বীকার করে, এবং তিনি মনের যে হচ্ছে ডুয়ালিটি যেটা হচ্ছে লক দেখেছে সেটাকে তারা অস্বীকার করে একত্ববাদকে হচ্ছে প্রচার করে। ঠিক আছে, এবং এনারা মনে করেন যে জগৎ হচ্ছে পরম ব্রহ্ম বা হচ্ছে পরমাত্মার প্রকাশ নয়। ঠিক আছে, এই পরমাত্মাও অলিক কল্পনা মাত্র। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনারা জাস্ট রিডিং দিয়ে নেবেন, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এগুলো হচ্ছে রিডিং দিয়ে, এগুলো জাস্ট মূলত সমর্থক কারা কারা, নব্য বাস্তববাদটা আসলে কি হয়, এটা মূলত হচ্ছে লৌকিক বাস্তববাদেরই একটা রূপ, প্রত্যাগমন, এবং এখানে মূলত সমর্থক কারা কারা, আমেরিকার একদল ফিলোসফার, এগুলো একটু জেনে নেবেন। তারপর হচ্ছে কি আছে, বিচারমূলক বাস্তববাদ, এগুলো এতটাও গুরুত্বপূর্ণ না, এগুলো জাস্ট হচ্ছে রিডিং দিয়ে নেবেন। আর হচ্ছে মূলত এই দার্শনিকদের নামটা একটু মনে রাখবেন, স্যান্টা অ্যান্ড্রে, প্র্যাট, লাভজয়, রজার্স, সেলার্স, এনারাও মূলত আমেরিকান বা হচ্ছে মার্কিন দার্শনিক বলতেছি। এনাদের একটা কি এসে ইন ক্রিটিক্যাল রিয়েলিজম নামক একটা বই তারা হচ্ছে বের করেন, এসে ইন ক্রিটিক্যাল রিয়েলিজম। এটার মধ্যেই তারা মূলত তাদের এই যে বিচারমূলক বাস্তববাদ এটাকে হচ্ছে দেন, এবং এটার মাধ্যমে কি করে, নব্য বাস্তববাদের যে দোষগুলা, মানে ভুল ত্রুটি গুলো ছিল, সেগুলোকে যুক্তি তর্কের মাধ্যমে হচ্ছে দূর করে নিজের নতুন মত দেওয়াটাই মূলত হচ্ছে নব্য বৈচারিক বাস্তববাদীদের কাজ। ঠিক আছে, এটা সম্পর্কে এখানে অল্প কিছু হচ্ছে বিবরণ আছে দেওয়া, আপনারা যদি চান এগুলো হচ্ছে রিডিং দিয়ে রাখতে পারেন। বিষয়টা যদি জানার আগ্রহ থাকে এগুলো হচ্ছে রিডিং দিয়ে রাখবেন।
মূলত হচ্ছে ভাববাদ কি, এখন মূলত আমরা হচ্ছে বাস্তববাদের শেষে মূলত আমরা এখন আলোচনা করব ভাববাদ নিয়ে। এই জ্ঞেয় বস্তুর বা হচ্ছে বস্তু জ্ঞানের বা মনের বা চেতনার উপর নির্ভরশীল। আমরা জানলাম যে ভাববাদ কি বলতেছে, যে মন নিরপেক্ষ বস্তুর অস্তিত্ব নাই, বস্তুর অস্তিত্ব আসলে মনের উপরেই নির্ভরশীল। ঠিক আছে, তো ভাববাদীদের মূল বক্তব্য এটাই যে মন ছাড়া বস্তু আসলে ভাবাই যায় না। এখন এই ভাববাদের হচ্ছে নানা রকম ডিফারেন্স, ভাববাদী যারা আছে তাদের মতের মধ্যেও কিছুটা পার্থক্য আছে, এর ফলে ভাববাদেও বিভিন্ন রকমের মতবাদ আসলে আমরা পাই। আমরা সেগুলো আলোচনা করব একে একে। যেমন এখানে আমরা হচ্ছে বার্কলির ভাববাদ পাবো, বার্কলির আত্মগত ভাববাদ পাবো, হেগেলের ভাববাদ পাবো, যেখানে তিনি একটা অ্যাবসলিউটের কথা বলতে, পরম সত্যের কথা বলেছেন। তারপর হচ্ছে প্লেটোর ভাববাদ দেখবো, লাইবনিজের ভাববাদ দেখবো, এইরকম ভাববাদ গুলো হচ্ছে আমরা দেখবো। তাহলে যাই আমরা আমাদের ভাববাদী দর্শনের আলোচনা শুরু করি। ভাববাদের ইতিহাস যদি আমরা খেয়াল করি, হ্যাঁ ঠিক আছে, ভাববাদের হচ্ছে ইতিহাস কি, ভাববাদের ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখবো যে প্রাচীন যারা গ্রিক দার্শনিক, অ্যানাক্সাগোরাস নামে একজন দার্শনিক ছিলেন। ঠিক আছে, প্রাচীন গ্রিক দার্শনিক হচ্ছে অ্যানাক্সাগোরাসের মতবাদে আমরা ভাববাদের দর্শনটা আসলে দেখতে পাই। হ্যাঁ, অ্যানাক্সাগোরাস কি করলেন, তিনি হচ্ছে নাউস নামক এক প্রকার হচ্ছে বুদ্ধি বা হচ্ছে চেতনার কথা বললেন। ঠিক আছে, এবং তিনি বললেন যে জগতের সব প্রকার নিয়ম শৃঙ্খলার মূলে আছে এই যে নাউস। হ্যাঁ, এবং এই নাউস বা বুদ্ধি মূলত জগৎকে কি করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। এটা কে বলতেছে, এটা মূলত বলতেছে হচ্ছে অ্যানাক্সাগোরাস। নাউসের কথা মূলত অ্যানাক্সাগোরাস বলেন। তারপরে আমরা ভাববাদের ভাবক হিসেবে আয়োজনকে পাই, সক্রেটিসকে পাই। ঠিক আছে, সক্রেটিস কি হয়, সক্রেটিস বললেন সমস্ত জ্ঞান হয় সামান্য সক্রেটিসের মত ধারণা, সামান্য ধারণার মাধ্যমে, সার্বিক ধারণার মাধ্যমে সমস্ত জ্ঞান হয়। ঠিক আছে, এই ধারণার মাধ্যমে মানে এক কথায় তিনি বলছেন যে হচ্ছে চিন্তা বা হচ্ছে কি বুদ্ধির জন্ম মনেই। হ্যাঁ, এবং এই বুদ্ধি মূলত সবকিছুর পরিমাপক। ঠিক আছে, পরিমাপক মানে বুদ্ধির দ্বারাই, এবং হচ্ছে বুদ্ধি বা চিন্তা অর্থাৎ মনের উপরেই আসলে যাবতীয় বস্তুর জ্ঞান এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট। এই ধারণার জ্ঞানই হচ্ছে যথার্থ জ্ঞান, জ্ঞানী ধর্ম। এটা কে বলতেছেন, সক্রেটিস বলতেছেন। সক্রেটিসের ভাববাদী দর্শনের ধারণা আমরা এখান থেকেই পাই। তারপরে প্লেটোর ভাববাদটা মোটামুটি আমরা জানবো। প্লেটোর ভাববাদ তাহলে কি বলতেছে, প্লেটোর ভাববাদের মূল যে থিওরি সেটা মূলত হচ্ছে ধারণার জগতের মাধ্যমে তিনি তার ভাববাদ বলেন। তিনি ওই যে অনেকটা এটাই বলেন যে সংবেদনের মাধ্যমে যথার্থ জ্ঞান হয় না। ঠিক আছে, সামান্য ধারণাই যথার্থ জ্ঞানের আধার। এখন সামান্য ধারণাটা কি জিনিস সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। যেমন কি এই যে একটা উদাহরণ দিয়ে আমরা এখানে ক্লিয়ার করছি, যে একজন মানুষের নাম যদি বলি, বা এই যে করিম, রহিম বা যে কোনো একজন মানুষ। ঠিক আছে, এই মানুষ হচ্ছে বিশেষ মানুষ, বিশেষ একজন মানুষ, একজন ইন্ডিভিজুয়াল মানুষ। কিন্তু যখন আমরা বলি মনুষ্যত্ব, এটা একটা সামান্য ধারণা, সার্বিক ধারণা। এই মনুষ্যত্বটা প্রত্যেকটা মানুষের মাঝেই আছে, এই কারণে এটা একটা সার্বিক ধারণা। হ্যাঁ, যে ধারণাটা আসলে কি হয়, আমরা আসলে ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু হচ্ছে এই ধারণাটা পাই না। যেমন মনুষ্যত্বকে কখনো আমরা কি করতে পারি না, স্পর্শ করতে পারি না, এটাকে দেখতে পারি না, কিন্তু আমরা জানি বা বিশ্বাস করি যে এটা আছে, প্রত্যেকটা মানুষের মাঝেই মনুষ্যত্ব আছে। তো এটা একটা সামান্য ধারণা। প্লেটো এগুলোর হচ্ছে নাম দিয়েছেন কি, এই যে সামান্য ধারণার নাম বলেছে ধারণা বা হচ্ছে আইডিয়া। এইভাবে জগতের প্রত্যেকটা ধারণার হচ্ছে অনুরূপ হচ্ছে বস্তু আছে। এবং এই ধারণাগুলোর একটা আলাদা জগতই আছে, ধারণার একটা আলাদা জগতই আছে। হ্যাঁ, এই জগৎটা হচ্ছে শাশ্বত আর সনাতন, এই জগতের কোনো ক্ষয় নেই। ঠিক আছে, এবং এই ভাবের জগৎ বা ধারণার জগৎটাই হচ্ছে আসল জগৎ। আর ইন্দ্রিয়ের জগৎটা হচ্ছে মিথ্যা, ইন্দ্রিয়ের জগৎটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, যে সর্বোচ্চ ধারণা, এটা এখানে একটা স্পেলিং, এখানে একটা স হবে, সর্বোচ্চ ধারণা, সর্বোচ্চ ধারণা হবে, ধারণা হলো শুভ বা হচ্ছে মঙ্গলের ধারণা। সর্বোচ্চ ধারণা হচ্ছে শুভ বা মঙ্গল বা ঈশ্বরের যে ধারণা বলে সেটাকে বলছে সর্বোচ্চ ধারণা। ঠিক আছে, তাহলে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মূলত আমরা এখানে জানবো যে হচ্ছে ধারণার জগৎ আসলে কি জিনিস। তাহলে ওই যে আমরা জানলাম সার্বিক যে বিষয়গুলো আছে, যেমন কি, যেমন আমরা জানি যে এই পৃথিবীতে কোন একটা কিছু যদি আমাদের সামনে আনা হয় ওটাকে আমরা চিনি সার্বিক ভাবে। যেমন যদি আমরা একটা দেখি টেবিল দেখি, ঠিক আছে, নানা ধরনের টেবিল হয়, পড়ার টেবিল, কম্পিউটার টেবিল, চায়ের টেবিল, গোল টেবিল, ডাইনিং টেবিল, এরকম অসংখ্য টেবিল আছে। ঠিক আছে, প্রত্যেকটার কিন্তু স্ট্রাকচার আলাদা, প্রত্যেকটার গঠন আলাদা, কিন্তু তারপরেও প্রত্যেকটাকে আমরা কি বলতেছি, একই নাম দ্বারা চিনতেছি,
সবটার ভেতরে একটা সামান্য গুণ আছে, সামান্য ধারণা আছে, যেটার কারণেই এগুলোকে আমরা টেবিল বলে জানতেছি। একইভাবে যেটা বললাম যে আমাদের সামনে যে কোনো মানুষই আনা হোক, আমরা এটা মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই কি আছে, মনুষ্যত্ব আছে। এই যে মনুষ্যত্বটা, টেবিলত্বের ধারণা, মনুষ্যত্বের ধারণা, এই ধারণাগুলোই মূলত হচ্ছে সার্বিক ধারণা। এবং প্লেটো মনে করতেন এই ধারণাগুলো একটা হচ্ছে অন্য জগতে আছে, এই জগতে নাই, এই জগতের বাইরের একটা জগৎ আছে, যেটি জগৎটার নাম হচ্ছে ধারণার জগৎ। ওই ধারণার জগতে মূল সার্বিক ধারণাগুলো আছে, মানে ওই ধারণার জগৎটাই হচ্ছে আসল, ওখানে বস্তুর আসল স্বরূপটা পাওয়া যায়। আর এই যে ওই ধারণার জগৎ থেকে এই বিশ্বের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলোই হচ্ছে সেই ধারণার জগতের মূল বিষয়ের কপি, অনুলিপি। হ্যাঁ, খুব সহজ উদাহরণ দ্বারা, আমরা যখন ফটোকপি করি কোনো কাগজের, সেটার একটা মূল কপি থাকে। তো প্লেটোর মধ্যে সহজ কথায় ধারণার জগতে যে ধারণাগুলো আছে সেটা হচ্ছে মূল কপি, আর সেই ধারণাগুলো থেকে ইন্ডিভিজুয়াল এই জগতে যা কিছু আছে সবগুলো হচ্ছে ফটোকপি। এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর প্লেটো বলছে সেই ধারণার জগৎটাই হচ্ছে আসল জগৎ, আর ইন্দ্রিয় যে জগৎটা আছে সেটা হচ্ছে নকল জগৎ, সেটা আসল নয়, এটা মিথ্যা। এবং এই ধারণার জগতের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা এখানে পাবো। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনারা হচ্ছে রিডিং নিয়ে নেবেন। ধারণা হলো হচ্ছে সামান্য স্বাভাবিক, ঠিক আছে। ধারণা হলো দ্রব্য, হ্যাঁ, স্বসত্য, স্বয়ংসৃষ্ট, স্বনিয়ন্ত্রিত, ঠিক আছে। তারপরে ধারণাগুলো মূলত কি, কোনো বস্তু না, এগুলো চিন্তা। যেমন মনুষ্যত্ব বলে কিন্তু কোনো কিছু অস্তিত্ব নাই, ঠিক আছে। প্রত্যেক ধারণা হচ্ছে এক ঐক্য, বহুর মাঝে এক। মানে এই যে দেখেন, ইন্ডিভিজুয়ালি অনেক মানুষ, পৃথিবীর 800 কোটি মানুষ, প্রত্যেকের মাঝে এই 800 কোটি মানুষকে আমি একটা এদের মধ্যে একটা ঐক্য স্থাপন করলাম, এটা বলে যে কি সবার মাঝে মনুষ্যত্ব আছে। এই মনুষ্যত্ব ধারণার মধ্যে দিয়ে সবার মাঝে ঐক্য স্থাপন করলাম, মানে বহুর মাঝে এক। হ্যাঁ, এই ধারণাগুলো হচ্ছে অপরিবর্তনীয় এবং অবিনশ্বর। দেশকালে এগুলোর কোনো অস্তিত্ব আমরা পাই না, এগুলো হচ্ছে বুদ্ধিক রাজ্য, এগুলো বুদ্ধির মাধ্যমে জানা যায়, ঠিক আছে। তারপরে আসি আমরা নবীন ভাববাদী, মানে ভাববাদের যে আধুনিক ধারা, এই ধারার মূলত দার্শনিক কারা। এই ধারা সবার প্রথমে নাম আসে, বার্কলির নাম আসে, তারপর লাইবনিজ আসেন, তারপরে কান্ট। এটা হবে ফিকটে, হবে এটা উচ্চারণটা হবে ফিকটে, মাঝখানে একটা ক হবে। হ্যাঁ, ফিকটে, শেলিং, ব্রাডলি প্রমুখ দার্শনিক হচ্ছে ভাববাদের হচ্ছে ব্যাখ্যা করো, ঠিক আছে। এখন এনাদের ভাববাদ গুলো আমরা সংক্ষেপে জানবো। তো লাইবনিজের ভাববাদটা কি জিনিস? লিবনিজ আমি যেটাই বলে, তিনি একজন জার্মান দার্শনিক, ঠিক আছে। তার লাইবনিজের ভাববাদের কি হয়? লাইবনিজের ভাববাদ তিনি মূলত হচ্ছে জগতের মূল হিসেবে, জগতের আদি উপাদান হিসেবে, মানে যার মধ্যে দিয়ে জগতের সবকিছু সৃষ্টি হয়েছে, যে উপাদানের মধ্যে, সে আদি সত্তাকে তিনি নাম দেন হচ্ছে চিৎ পরমাণু বা হচ্ছে মোনাড বা হচ্ছে চিৎ পরমাণু। লাইবনিজের মতে চিৎ পরমাণু হচ্ছে অবিভাজ্য, ঠিক আছে। এবং কারণ কি? লাইবনিজ বলেন যা বিভাজ্য তাই হচ্ছে ভঙ্গুর, যা বিভাজ্য তাই হচ্ছে ভঙ্গুর, আর যা ভঙ্গুর তা কখনো কি হতে পারে না, সত্য হতে পারে না। যা ভঙ্গুর তা সত্য হতে পারে না। সুতরাং এই যে লাইবনিজের যে চিৎ পরমাণু আছে, এই যে মোনাড বা চিৎ পরমাণু, এটা হচ্ছে অবিভাজ্য, ঠিক আছে। এবং এই মোনাড হচ্ছে অপূর্ণ নয়, এই মোনাড হচ্ছে পূর্ণ, কাজেই এর অস্তিত্ব আছে। মোনাডবাদও বলে লাইবনিজের এই মতকে। হ্যাঁ, তাহলে হচ্ছে পরমাণু কি, এটা তো আমরা জানি, ভাঙতে ভাঙতে একটা সূক্ষ্মতম অংশ পাই। হ্যাঁ, সূক্ষ্মতম অংশ পাই, কি হয়, যাকে আর ভাঙা যায় না, সেটাই মূলত হচ্ছে পরমাণু, ঠিক আছে। তো লাইবনিজের হচ্ছে মোনাডবাদের আরো কিছু এখানে ব্যাখ্যা আছে। হ্যাঁ, এই লাইবনিজ বলছে তার যে মোনাড বা চিৎ পরমাণু, এটা কোনো ম্যাটার নয় বা হচ্ছে জড় বস্তু নয়, এটা হচ্ছে কি সক্রিয়। লাইবনিজের মোনাডটা হচ্ছে সক্রিয়, প্রাঞ্জল, আর হচ্ছে কবাক্ষহীন। এটা মানে কি? কবাক্ষ মানে হচ্ছে উইন্ডো, জানালা, যার মধ্যে কোনো জানালা নাই। হ্যাঁ, মানে ওপেন স্পেস, এটা মুক্ত না, এটা হচ্ছে একটা কবাক্ষহীন অর্থাৎ ক্লোজড একটা কনসেপ্ট, ঠিক আছে। তাহলে মোনাডের এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। মোনাডের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো, সক্রিয়, প্রাঞ্জল এবং কবাক্ষহীন। এটা অবিভাজ্য, এটা কোনো কি নয়, চরাত্মক নয়, ঠিক আছে। এবং এই লাইবনিজের চিৎপর্ণবাদকে অনেকটা হচ্ছে কিসের সঙ্গে তুলনা করা যায়? পিরামিডের সাথে তুলনা করা যায়। কারণ কি, পিরামিডের সর্বনিম্ন স্তরে আমরা কি পাই? যেগুলো চেতনা থাকে কি, সুপ্ত। হ্যাঁ, আবার এই পিরামিড যত ধীরে ধীরে উপরের দিকে যাবে, তবে এগুলো কি হবে, উচ্চ চেতনা যুক্ত হবে।
লাইবনিজ একইভাবে গিয়ে বলতেছে যে মোনাড বা চিৎ পরমাণুগুলো আছে যেগুলো হচ্ছে নিম্ন মানের বা নিচের স্তরে, সেগুলো একটু কম সক্রিয় বা সুপ্ত। এইভাবে ধীরে ধীরে চিৎ পরমাণুগুলো উপরের স্তরে যায় এবং সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু হিসেবে লাইবনিজ ঈশ্বরের কথা বলেন। তিনি বলেন ঈশ্বর হচ্ছেন কি চিৎ পরমাণু, হচ্ছে চিৎ পরমাণু তথা সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু। তো লাইবনিজ ঈশ্বরকে কি বলছে? লাইবনিজ ঈশ্বরকে বলছে সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু বলছে। ঠিক আছে, লাইবনিজ ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু বলছে এবং বলতেছে যে ঈশ্বর মূলত কি করে, পূর্ব প্রতিষ্ঠিত ঐক্য বা হচ্ছে শৃঙ্খলার মাধ্যমে এগুলোর মধ্যে একটা ঐক্য স্থাপন করে। ঠিক আছে, মোটামুটি এটা লাইবনিজের ভাববাদ আমরা জানলাম। তারপর বার্কলির হচ্ছে আত্মগত ভাববাদ, বা এটাকে আমরা কি বলছি, বার্কলির আত্মগত ভাববাদ বলছি, বা এটাকে বিজ্ঞানবাদও বলতেছি। ঠিক আছে, খাঁটি ভাববাদী বলতে মূলত যা বোঝায় তার দ্বারা আমরা বার্কলিকে বুঝি। কারণ কি, আমরা জানি যে বার্কলি বলতেছে যে মনের ধারণাই সত্য, বাহ্য বস্তুর কোনো প্রকৃত সত্তা নাই। মানে বার্কলি পুরোপুরি বলতেছে যে কি মনে বাহ্য বস্তুর অস্তিত্ব পুরোটাই হচ্ছে মনের উপরে নির্ভরশীল। তাই আমরা এই বার্কলিকে আধুনিক কালের একজন খাঁটি ভাববাদী এটা বলতে পারি। এখানে আরো কিছু হচ্ছে বার্কলির যে হচ্ছে তার মতবাদের বিবরণ দেওয়া আছে। তিনি লকের যে মতবাদ বৈজ্ঞানিক বাস্তববাদ, এটাকে তিনি অস্বীকার করেন, এটাকে খণ্ডন করেন। তারপরে তার যে মতবাদ এটা তিনি হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে রিডিং দিয়ে নিবেন, রিডিং দিলেই হচ্ছে বুঝতে পারবেন। মূলত হচ্ছে লকের মতবাদকে তিনি খণ্ডনের মাধ্যমে তার যে ভাববাদে পৌঁছান। ঠিক আছে, এবং তিনি এটাও বলেন, আমরা দেখেছি যে লক কি বলছিল, লক হচ্ছে বস্তু দ্রব্যের যে গুণগুলো সেখানে তিনি গৌণ গুণ আর মুখ্য গুণের কথা বলছেন, কিন্তু বার্কলি বলছে কেন গৌণ গুণ নয়, মুখ্য গুণগুলো হচ্ছে মন নির্ভর। মানে কেবল গৌণ গুণ না, বার্কলির মতে গৌণ মুখ্য দুই ধরনের গুণই হচ্ছে মনের হচ্ছে নির্ভর। ঠিক আছে, উভয় প্রকার গুণই হচ্ছে মন নির্ভর। মন এবং মনের ধারণারই অস্তিত্ব আছে এবং মন মনের ধারণাকে সোজাসুজি ভাবে প্রত্যক্ষ করা যায় এবং অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর এসেস্ট পারসিপিক। যা কেউ দেখেনি, যা কেউ শোনেনি, তা আসলে অস্তিত্বহীন। ঠিক আছে, এখন বার্কলির ভাববাদকে আমরা আসলে আত্মকেন্দ্রিকতাবাদ বলবো কিনা। আত্ম মানে আমি বোঝা যাচ্ছে আমার ধারণাই সত্য, মানে আত্মকেন্দ্রিকতাবাদ অনুসারে আসলে আমি এবং আমার ধারণাই সত্য। আত্মকেন্দ্রিকতাবাদে ইংরেজিটা আমরা কি জানবো, এটা জেনে যাবো সলিপসিজম। হ্যাঁ, এটা মানে কি আত্মকেন্দ্রিকতাবাদ। সলিপসিজম বা যেটা ওয়ার্ডটা, এটা মূলত একটা হচ্ছে ল্যাটিন শব্দ সোলাস থেকে, যার ইংরেজি অর্থ হচ্ছে অ্যালোন, হ্যাঁ, একলা, কেবল, এবং এফ শব্দের অর্থ হচ্ছে সেলফ, যার অর্থ দ্বারা হচ্ছে আমি, কেবল আমারই অস্তিত্ব আছে। সলিপসিজম মানে কেবল আমি বা আমারই কেবল অস্তিত্ব আছে, বা আমার ধারণাটাই সত্য, আমার মতটাই সত্য, এই ধারণাটাকেই বলতে মূলত আত্মকেন্দ্রিকতাবাদ। তো হ্যাঁ, বার্কলির যে মতবাদ এটাকে অনেকাংশে আত্মকেন্দ্রিকতাবাদ বলেন। যেমন হচ্ছে হিউম মনে করতেন তিনি একজন নিছক আত্মকেন্দ্রিকতাবাদী। যদিও বার্কলি কি করে এই আত্মকেন্দ্রিকতাবাদ থেকে দূর করে এবং এটা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি ঈশ্বরকে টেনে আনেন। এবং ঈশ্বরকে টেনে এনে তিনি বলেন যে সব কিছুর অস্তিত্ব হচ্ছে প্রত্যক্ষণের উপর নির্ভর করে। হ্যাঁ, কিন্তু এমনটা যদি হয় তাহলে তো ঈশ্বরের অস্তিত্ব হচ্ছে প্রত্যক্ষের উপর নির্ভর করে। কিন্তু বার্কলি এই ক্ষেত্রে বলে যে ঈশ্বরের অস্তিত্ব আসলে ঈশ্বর কি স্বনির্ভর, এবং ঈশ্বরের অস্তিত্ব আসলে মানুষের মনের অস্তিত্বের উপর হচ্ছে নির্ভর করে না। এটা বললে কিন্তু কি হয়ে যায়, তো বার্কলি যে ইনিশিয়ালি যেটা বলছে যে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর, মানে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যা পাওয়া যায় কেবল সেটারই অস্তিত্ব আছে, কিন্তু ঈশ্বরকে তো ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায় না। এই ক্ষেত্রে বার্কলি তার ভাববাদ থেকে বের হয়ে আসেন। হ্যাঁ, আত্মকেন্দ্রিকতাবাদ থেকে বের হয়ে আসার হচ্ছে ট্রাই করেন। হ্যাঁ, তিনি বলেন যে ঈশ্বরের যে মনের উপরে বাহ্যিক সকল বস্তুর অস্তিত্ব যে নির্ভরশীল। ঠিক আছে, এবং হচ্ছে বার্কলি বিশ্বাস করেন যে অভিজ্ঞতা হচ্ছে বহির্জগতের ক্রিয়ার ফল, অন্তর্ক্রিয়ার ফল নয়। ঠিক আছে, তাহলে এই বার্কলি কি করলো, আত্মকেন্দ্রিকতার মায়াবী জাল থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কি করলো, বাহ্য বস্তুর অস্তিত্ব অভিজ্ঞতায় সৃষ্টি ঈশ্বরের উপর নির্ভর করেন। মানে ঈশ্বরের মনের উপরে বাহ্য বস্তুর অস্তিত্বটা তিনি হচ্ছে নির্ভরশীল, এটা বলেন যে ঈশ্বরের অস্তিত্বের উপরে, ঈশ্বরের মনের উপরেই মূলত হচ্ছে বাহ্য বস্তুর অস্তিত্বটা হচ্ছে নির্ভরশীল। ঠিক আছে, তো
তাহলে তিনি এই ঈশ্বরের ধারণাকে নিয়ে আসেন, নিয়ে এসে আত্মকেন্দ্রিকবাদ থেকে কি করে নিজেকে রক্ষা করা হচ্ছে ট্রাই করেন। কিন্তু তারপরেও বার্কলির মতবাদটা অনেকাংশে আসলে আত্মকেন্দ্রিকতাবাদেই হচ্ছে পরিণত হয়। তাই আমরা বার্কলির ভাববাদকে আত্মকেন্দ্রিক ভাববাদ, আত্মগত ভাববাদ বলতে পারি। তারপরে আমরা আরেকজন ভাববাদী দার্শনিকের কথা বলবো, সেটা হচ্ছে কান্টের ভাববাদ। কান্টের ভাববাদের আমরা মোটামুটি আলোচনা এর আগেও একটু করেছি, যে কান্ট মূলত হচ্ছে দুই ধরনের যে একটা রূপ বলেন বস্তুর, দুই ধরনের, একটা অবভাষিক রূপ, একটা হচ্ছে আভাসিক হচ্ছে রূপ। হ্যাঁ, এবং এই কান্টের ভাববাদকে মূলত অবভাষিক ভাববাদ নামেও অভিহিত করা হয়। ঠিক আছে, কান্টের ভাববাদের মধ্যে হচ্ছে কান্টের কথা বলেন যেটা মূলত কি, কান্ট বলেন যেটা আমরা আগেও দেখেছি, যে বস্তু যেমন আকার ও বস্তু থাকে, ঠিক আছে, তেমনি মানে আকার আর উপাদান থাকে বা বস্তু থেকে, জ্ঞানের ক্ষেত্রেও আমরা আকার ও বস্তু পাই। এটা আমরা আগেও দেখলাম যে সংবেদনার হচ্ছে এর মাধ্যমে পাই। এগুলো হচ্ছে আপনার হচ্ছে রিডিং দিয়ে নেবেন। হ্যাঁ, কারণ এগুলো আগে আলোচনা হয়ে গেছে। আমরা যখন হচ্ছে কান্টের বিচারবাদ আলোচনা করেছি তখন এই অধিকাংশ বিষয়গুলোই আলোচনা হয়ে গেছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলাদাভাবে আলোচনা করব, যে কান্টের আগে যারা দার্শনিক ছিল এদের ধারণা ছিল জ্ঞান হচ্ছে কি সরাসরি বস্তুর উপরে ডিপেন্ড করে। জ্ঞান মানুষের মনের উপরে ডিপেন্ড করে না, জ্ঞান মূলত কি বস্তুর উপরেই হচ্ছে ডিপেন্ড করে। বস্তুর মধ্যে যা আছে এটাই হচ্ছে জ্ঞান। কিন্তু কান্ট এসে বলেন, কান্ট তার আগের যে মতগুলো আছে, তার আগের যে দার্শনিকদের মত, সেটার বিরুদ্ধে চেয়ে বলেন যে জ্ঞানের বিষয় মূলত হচ্ছে কি, বস্তুর যে জ্ঞানের বিষয় এটা আমাদের মনের উপরেই হচ্ছে নির্ভরশীল। তাহলে এই যে মতবাদ, কান্টের এই মতবাদ, এটাকে ইতিহাসে কি বলা হয়? হ্যাঁ, তাহলে কি বলছে, আমরা দেখলাম যে ইমানুয়েল কান্ট কি করতেছে, তার পূর্ববর্তী দার্শনিকদের মতের বিরুদ্ধে যে তার মতবাদ দিলেন যে কি হয়, বাহ্য বস্তুর জ্ঞান আসলে মনের উপর নির্ভরশীল, এবং এটাকে ইতিহাসে কি বলা হয়ে থাকে, কোপার্নিকাস বিপ্লব নামে অভিহিত করা হয়। এটা কেন করা হয়? কোপার্নিকাস মূলত কি করেছিলেন? কোপার্নিকাস মূলত তার পূর্ববর্তী যে হচ্ছে জ্যোতির্বিদ টলেমি, ওনার যে ধারণা ছিল যে সূর্য হচ্ছে কি পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, মানে পৃথিবী মাঝখানে থাকে, একে কেন্দ্র করে সূর্য ঘোরে। কিন্তু কোপার্নিকাস এই মতের বিরুদ্ধে গেলেন। এই মতের বিরুদ্ধে যে বিপ্লব ঘোষণা করে বলেন যে না, পৃথিবী হচ্ছে সূর্যের কেন্দ্রকে ঘোরে, মানে পৃথিবী সূর্যের চারদিকে সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তাহলে এই যে কি করলেন এখানে কোপার্নিকাস, তার পূর্ববর্তী যে দার্শনিক তার বিরুদ্ধে তিনি বিপ্লব ঘোষণা করে নতুন মতবাদের যেমন প্রবর্তন করেন, একইভাবে ইমানুয়েল কান্ট তার পূর্ববর্তী দার্শনিকদের মতবাদের বিরুদ্ধে যে নিজের মতবাদটা হচ্ছে প্রতিষ্ঠা করেন। এই জন্য এটাকে কি বলা হয়, কান্টের কোপার্নিকাস বিপ্লব নামে অভিহিত করা হয়। ঠিক আছে, এটুকু আমরা এখান থেকে জেনে রাখবো। আমরা নেক্সট হচ্ছে স্লাইডে চলে যাবে। এখানেও হচ্ছে কান্ট তার ধারণাটাকে কিভাবে মূলত হচ্ছে এখানে কান্টের ভাববাদ সম্পর্কে আরো কিছু বিস্তারিত বলা আছে। হ্যাঁ, এবং শেষ তো কি হয়, শেষ পর্যন্ত এই যে কান্টের যে অবভাষিক বা অতীন্দ্রিয়বাদ ভাববাদ, এটা শেষে অজ্ঞেয়বাদে পরিণত হয়। অজ্ঞেয়বাদে কেন পরিণত হলো? কারণ আমরা দেখতে পাই যে কান্ট হচ্ছে যদিও বলেন যে বাহ্য বস্তুর অস্তিত্ব মনের উপর নির্ভরশীল, ইন্দ্রিয় অভিজ্ঞতায় যা পাই আমরা, হ্যাঁ ওটাই, সেগুলোরই অস্তিত্ব আছে, কিন্তু কান্ট শেষ পর্যন্ত ঈশ্বরের অস্তিত্বকে তিনি হচ্ছে স্বীকার করেন, আত্মার অস্তিত্ব স্বীকার করেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু ঈশ্বর বা আত্মা এগুলো আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে পাই না। হ্যাঁ, তাই কান্ট শেষমেশ বলেন যে এগুলোর আসলে আসল সত্তা বা স্বরূপকে জানা যায় না, তাই সেটা অনেক ক্ষেত্রে সেটা মূলত অজ্ঞেয়বাদে আসলে পরিণত হয়। কারণ তার হচ্ছে এই জন্য কারণ তার যে ক্রিটিক অফ হচ্ছে পিওর রিজন আছে, ক্রিটিক অফ পিওর রিজন বলতে এই যে ঈশ্বর সম্পর্কে বা হচ্ছে এই যে অ্যাবসলিউট সম্পর্কে, পরম সত্তা সম্পর্কে যা কিছু বলছে সবকিছু কি মনে হয়েছে, স্ববিরোধী মনে হয়েছে, হেয়ালিপূর্ণ মনে হয়েছে তার এই কারণে। তারপরে আমরা পড়বো হচ্ছে ফিক্টের পরম ব্রহ্মমত। এটা এতটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা জাস্ট এই মতবাদটার নাম জেনে রাখবো। হ্যাঁ, এবং হচ্ছে ফিক্টেস অ্যাবসলিউট আইডিয়ালিজম, ফিক্টের হচ্ছে পরম ব্রহ্মবাদ, এটা হচ্ছে মূলত কান্টের মতবাদের সমালোচনা করেই মূলত ফিক্টে, শেলিং, হেগেল এনারা মূলত এনাদের যে ভাববাদকে হচ্ছে মূলত এস্টাবলিশ করেন। ফিক্টের যে ভাববাদের একটা মূল বিষয় সেটা হচ্ছে অহং বা হচ্ছে মন, এটাকে তিনি বলেন অ্যাবসলিউট বা পরম সত্তা। ঠিক আছে, এই অহংটা আবার কি সক্রিয়, অবিমিশ্র, ইচ্ছা, এগুলো নাম দেন।
তার অহংয়ের নাম দেন কি সক্রিয়, শিব সক্রিয়, অবিমিশ্র ইচ্ছা, এগুলো হচ্ছে নাম দেন। ঠিক আছে। এবং এই সম্পূর্ণরূপে এই যে জ্ঞানকে সম্পূর্ণরূপে মূলত অহং বা মনেরই তিনি সৃষ্টি বলেন। ঠিক আছে। তাহলে হচ্ছে এই অহং সম্পর্কে আরো কিছু বিবরণ আছে। তাহলে ফিক্টের ভাববাদ এক প্রকারের কি, এক প্রকার হচ্ছে পরব্রহ্মবাদ। ঠিক আছে। এটা আমরা জাস্ট এমনি হচ্ছে রিডিং দিয়ে নিব, এখানে তেমন গুরুত্বপূর্ণ আলোচনা বলতে জাস্ট অহংটাকে আপনারা মনে রাখবেন। ফিক্টের ভাববাদে ফিক্টের যে হচ্ছে ভাববাদ বা পরম ব্রহ্মবাদ, সেটাতে মূলত অহংটাকে তিনি বলতেছে পরম সত্তা। ঠিক আছে। আমরা নেক্সট আলোচনায় যাব। এখানে হেলিং এর অতীন্দ্রিয় ভাববাদ, ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম অফ শেলিং। শেলিং এর অতীন্দ্রিয় ভাববাদ কি বলেন, ফিক্টের মতোই, ফিক্টের মতো এখানে ফিক্টে হবে, ক হবে। ফিক্টের মতোই কি করেন, ফিক্টের মতোই হচ্ছে কি সবকিছুকে কি মনে, ওই যে অ্যাবসলিউটের হচ্ছে প্রকাশ বলেন, পরম মনের প্রকাশ বলে তিনি হচ্ছে মনে করেন। কি মনে করেন? শেলিং। হ্যাঁ। এবং শেলিং তার এই যে দার্শনিক মতবাদ, এই যে ফিক্টের মতবাদ থেকে স্টার্ট করলেও শেষে তিনি হচ্ছে পরম ব্রহ্মবাদের দিকে অগ্রসর হয়ে শেষ পর্যন্ত অতীন্দ্রিয়বাদে বিশ্বাসী হন। ঠিক আছে। আর বাকিটা মূলত হচ্ছে ফিক্টের মতবাদ, এটা হচ্ছে রিডিং আপনারা পড়তে পারেন আপনারা যদি ইচ্ছা করেন। হ্যাঁ, এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। তারপরে হেগেলের হচ্ছে পরম ব্রহ্মবাদ বা হচ্ছে বস্তুগত ভাববাদ, গুরুত্বপূর্ণ মতবাদ। যদি এটা সম্পর্কেও আপনাদের মোটামুটি ফার্স্ট ক্লাসে একটু ধারণা পেয়েছেন, কারণ সেখানে আমরা হেগেলের যে দ্বান্দ্বিক পদ্ধতি ছিল, ডায়ালেকটিক মেথড ছিল, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে কান্ট হচ্ছে এখন কি বলেন, শেলিং এর মধ্যে হেগেলও বিশ্বাস করেন যে হচ্ছে চরম যে হচ্ছে তত্ত্ব অ্যাবসলিউট, এটা কোনো হচ্ছে কি নয়, ব্যক্তি মন নয়, এটা হচ্ছে এক পরম মন বা অ্যাবসলিউট বা হচ্ছে এটি পরম ব্রহ্ম বলছে, পরম সত্তা, পরম ব্রহ্ম বা পরম সত্তা কথা বলছে। আর এই পরম সত্তা থেকেই মূলত বলতেছে যে মানে হেগেল বলতেছে এই পরম সত্তা থেকেই যা কিছু আছে জগতের সবকিছু এই পরম সত্তারই হচ্ছে বহিঃপ্রকাশ। এই যে এখানে বলতেছে হ্যাঁ যে জীবাত্মা মূলত পরমাত্মা থেকেই উদ্ভূত। পরমাত্মা বা পরম সত্তা থেকে মূলত হচ্ছে জীবাত্মার উদ্ভব। ঠিক আছে। আর হচ্ছে এই যে পরম সত্তা বা পরমাত্মা এক সর্বব্যাপী আধ্যাত্মিক সত্তা। ঠিক আছে। এটা একই সাথে কি একাধারে জ্ঞাতা এবং জ্ঞেয়, এই পরম সত্তা একই সাথে জ্ঞাতা এবং একই সাথে জ্ঞেয়। কারণ কি, এই যে চৈতন্য বা হচ্ছে পরম সত্তা, এটা জীব জগতের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। তার মানে এই যে পরম সত্তা, হেগেলের পরম সত্তা অ্যাবসলিউট থট, এটা মূলত কি করে নিজেকে প্রকাশ করে এই জীব জগৎ বা এই বাহ্য জগৎ, পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি এই সব কিছুকে কি করেন এই পরম সত্তার প্রকাশ বলেও হেগেল হচ্ছে মনে করতেন। ঠিক আছে। এবং হেগেল এই যে এটাই এগুলোই মূলত যা বললাম, এবং হেগেল মূলত বলছে এই যে পরম সত্তার যে বহিঃপ্রকাশ এটা মূলত হয় কি মাধ্যমে, ডায়ালেকটিক হচ্ছে মেথডের মাধ্যমে। আমরা জানি হেগেলের যে ডায়ালেকটিক মেথড বা দ্বান্দ্বিক পদ্ধতি, এখানে কি কি আছে, নয়, প্রতিনয় আর সমন্বয়, থিসিস, অ্যান্টিথিসিস আর হচ্ছে সিনথেসিস। ঠিক আছে। এই তিনটা রূপের হচ্ছে দেখা পাওয়া যায়। প্রথমে কি হয়, নয় বলতে এই নয় বা থিসিস মূলত কোনো একটা হচ্ছে ধারণা, কোনো একটা সত্তা, আর সেটার হচ্ছে বিপরীত ধারণা বা বিরুদ্ধ ধারণা হচ্ছে প্রতিনয়। এই ওই ধারণা আর তার হচ্ছে বিরুদ্ধ ধারণা, এই দুইটা সমন্বয়ে একটা কি হয়, সিনথেসিস হয়, একটা নতুন ধারণার হচ্ছে সৃষ্টি হয়। ঠিক আছে। এইভাবে মূলত বাদ, দ্বন্দ্ব এবং সমন্বয়ের মাধ্যমে পরম ব্রহ্ম কি করে, নিজেকে প্রকাশ করে। পরম ব্রহ্ম এই জগতের সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে তিনি প্রকাশ করেন এই দ্বান্দ্বিক পদ্ধতিতে। বাকিগুলো হচ্ছে রিডিং করে নেবেন। এবং একই সাথে হচ্ছে তারপরে হেগেলের হচ্ছে মতবাদের আমরা কিছু এখানে সমালোচনা দেখতে পাই। সমালোচনাগুলো আপনারা জাস্ট রিডিং দিবেন। তবে হেগেলের এখানে কি হয়, হেগেল তার যে অ্যাবসলিউট বা হচ্ছে পরম সত্তা, পরম ধী শক্তি, এটাকে পরম ধী শক্তি বলছে, এর উপর খুব বেশি জোর দিয়েছে। এবং ফাইনালি তিনি বলেন যে যাহা বৌদ্ধিক, যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাহাই হচ্ছে বৌদ্ধিক। এটাকে কি বলা হয়, প্যানলগিজম বলা হয়। ঠিক আছে। বা সমস্ত কিছুই বুদ্ধি, এটাকে বলা হচ্ছে কি প্যানলগিজম, বা এমন একটা মতবাদ যেটা মনে করে যে বুদ্ধিই আসলে সবকিছু, বুদ্ধির মধ্যেই সবকিছু হচ্ছে নিহিত, যাবতীয় যা কিছু আছে সবকিছু বুদ্ধি বা হচ্ছে মনের যে চেতনা এর উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট, নির্ভর। এই জন্য তার হেগেলের যে মত, হেগেলের যে একটা উক্তি, যাহাই বৌদ্ধিক তাহা বাস্তব,
যা বাস্তব তাহাই বৌদ্ধিক। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সটে আমাদের আলোচনায় যাব। শোপেনহাওয়ার আরেকজন ভাববাদী দার্শনিক। শোপেনহাওয়ার একজন মূলত হচ্ছে জার্মান ফিলোসফার। তার নাম পুরো নাম আর্থার শোপেনহাওয়ার। মূলত তিনি একজন ভাববাদী ধারা দার্শনিক। মূলত তিনি প্রথমে দেখতে পান যে হেগেলের যে হচ্ছে পরম ধারণা ফিক্টেরও পরম অহম, সেখান থেকে এটার পরিবর্তে শোপেনহাওয়ার বলেন এটার নাম দেন কি অ্যাবসলিউট উইল, পরম ইচ্ছা শক্তি। এটার নাম দেন তিনি অ্যাবসলিউট উইল, পরম ইচ্ছা শক্তি। এবং তিনি তার একটা বই আছে বিখ্যাত গ্রন্থ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড আইডিয়া। দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড আইডিয়া, এই গ্রন্থে তিনি তার এই যে ভাববাদী যে দর্শন সেটা নিয়ে তিনি আলোচনা করেন। ঠিক আছে, তার দার্শনিক মতবাদ সম্পর্কে তিনি এই গ্রন্থে আলোচনা করেন। এবং এই তার গ্রন্থের যে আলোচনা সেটা মূলত তিনি শুরু করেন জগৎ আমার ধারণা, দ্য ওয়ার্ল্ড ইজ মাই আইডিয়া, এই লাইনটি দিয়ে। তার সুপরিচিত উক্তি যে দ্য ওয়ার্ল্ড ইজ মাই আইডিয়া, জগৎ মূলত আমার ধারণা। তিনি বার্কলির মতোই তিনি বলেন যে সবকিছু মানে ধারণা বা মননই আসলে জগৎ, সবকিছু আমাদের বাহ্য জগতের অস্তিত্ব মূলত আমাদের হচ্ছে মনের ওপরেই হচ্ছে ডিপেন্ড করে। এবং তিনি এক্ষেত্রে মূলত ইচ্ছা শক্তিকেই আসল হচ্ছে মূল বিষয় বলেন, ইচ্ছা শক্তিকেই বা হচ্ছে তিনি হচ্ছে এখানে বুদ্ধির উপরে হচ্ছে প্রাধান্য দেন, বুদ্ধি নয়, এখানে তার ইচ্ছা শক্তিকেই তিনি প্রাধান্য দেন। নেক্সট বিষয়ে আমরা জানি যে শোপেনহাওয়ার তার যে ইচ্ছা শক্তি আছে এটাকে তিনি হচ্ছে কি বলেছেন, এটাকে তিনি বলেছেন সক্রিয়তা বলেছেন, স্ট্রাইভিং বা হচ্ছে প্রতিযোগিতা বলেছেন, এটাকে সংগ্রাম বলেছেন, স্ট্রাগলিং বলেছেন, এটাকে কামনা বলেছেন, ডিজায়ারিং বলেছেন। মানে তার ইচ্ছা শক্তির নানা প্রকাশ তিনি এখানে বলেছেন। ইচ্ছা শক্তি কখনো সক্রিয়তা, প্রতিযোগিতা হিসেবে, সংগ্রাম হিসেবে, কামনা হিসেবে ইচ্ছা শক্তি প্রকাশ ঘটে। এবং আমার যে দেহ, শোপেনহাওয়ার বলছে আমাদের যে দেহটা আছে এটা মূলত আমাদের ইচ্ছা শক্তিরই বাহ্যিক প্রকাশ। মানে তার মতে আমাদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ারের বলেই মূলত আমাদের এই যে দেহটা দাঁড়ায় আছে। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে শোপেনহাওয়ারের আরো কিছু এখানে তার যে মতবাদ আছে, তার যে ভাববাদ আছে, এই ভাববাদকে হচ্ছে আমরা এখানে আরো কিছু এর বিবরণ আছে, এটা আমরা রিডিং দিবেন। এবং ইচ্ছা শক্তির উপরে যে অতিরিক্ত গুরুত্ব আরোপ করেন বলে তার যে ভাববাদ, এটাকে কি হয় ভলান্টারিস্টিক আইডিয়ালিজম আমরা বলি, ঐচ্ছিক ভাববাদ। এটাকে আমরা বলতেছি ঐচ্ছিক ভাববাদ বা হচ্ছে ভলান্টারিস্টিক আইডিয়ালিজম বলতেছি এই কারণে। তো নেক্সটে আমাদের যে হচ্ছে এই আর্থার শোপেনহাওয়ারের যে দর্শন, এটা সম্পর্কে আরো কিছু এখানে আলোচনা আছে, এগুলো আপনারা রিডিং দিবেন। এবং হেগেলকে আমরা কি বলছি, যেমন হচ্ছে জার্মান ভাববাদের হচ্ছে রাজকুমার বা হচ্ছে রাজপুত্র বলা হচ্ছে জার্মান ভাববাদ। ঠিক আছে, জার্মান হচ্ছে আইডিয়ালিজমের প্রিন্স বলা হয় হেগেলকে। তেমনি ভাবে শোপেনহাওয়ার মূলত একজন হচ্ছে দুঃখবাদী দার্শনিক, তাহলে এই জন্য তাকে বলা হচ্ছে দুঃখবাদীদের হচ্ছে রাজকুমার। ঠিক আছে, আখ্যায়িত করা যায়। তাহলে শোপেনহাওয়ারের মতে কি সমস্ত জগতে এই যে ইচ্ছা শক্তি হচ্ছে লীলা খেলাটাই হচ্ছে চলতেছে, ইচ্ছা শক্তি হচ্ছে সমস্ত জগতের প্রাণস্পন্দন। হ্যাঁ, এই হচ্ছে সবকিছুতে, এই যে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সবকিছুর মূলেই মূলত ইচ্ছা শক্তি আছে। এবং তাই শোপেনহাওয়ার বলে নো উইল, নো আইডিয়া, নো ওয়ার্ল্ড। ইচ্ছা শক্তি নেই তো কোনো ধারণাও নেই এবং কোনো জগৎও নেই। ঠিক আছে, সবকিছুই তখন কি বিরাজ করবে, ইচ্ছা শক্তি ছাড়া শূন্যতাই বিরাজ করে। ঠিক আছে, এটাই ছিল মোটামুটি শোপেনহাওয়ারের মূল বক্তব্য। তারপরে আমরা ফাইনালি হচ্ছে নব্যভাববাদী একটু ধারার জাস্ট দার্শনিকদের নামগুলো আমরা জানবো। নব্যভাববাদী ধারণা যে অন্যতম যারা হচ্ছে এটার সমর্থক ছিলেন ইতালীয় দার্শনিক এনারা, বেনেদিতো ক্রোচে আর হচ্ছে জিওভানি জেন্টার্ল। এই দুজন দার্শনিক মূলত হচ্ছে নব্যভাববাদী হচ্ছে ধারার প্রবর্তক। তারা মূলত হেগেলীয় যে দর্শন ছিল, হেগেলীয় যে ধারা, এটা হচ্ছে এটার যেটা হচ্ছে বাম দিক, বাম ধারাকে হেগেলীয় বাম বলেও তাদের আখ্যায়িত করা হয়। আমরা হেগেলীয় ডান আর হেগেলীয় বাম নিয়েও আলোচনা করবো আমাদের হচ্ছে নেক্সট আলোচনায়, তখন এই বিষয়টা আরো হচ্ছে ক্লারিফাই হবে। যেমন এনাদেরকে হেগেলীয় বাম বলতে, আবার যেটা ব্রাটলির যেটা হচ্ছে ফিলোসফি, এটাকে আমরা হেগেলীয় ডান যেটা বলবো। এখানে হেগেলীয় যে ধারা, সে হেগেল পরবর্তী যারা দার্শনিক না আসুন তারা মূলত হেগেলের দর্শনের হচ্ছে দুইটি ভিন্ন ধারাকে অনুসরণ করেন, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই যে হেগেলীয় ডানরা মূলত কি করেন, হেগেলীয় ডান বা নব্য হেগেলীয় পরম সত্তাকে সম্পূর্ণ মতবাদ তন্ত্র
তন্ত্র বলে তারা হচ্ছে মনে করেন। সব ধরনের পরিবর্তন এবং বিকাশকে পরিমাণমূল্যে হচ্ছে নির্বাচিত করে। আচ্ছা, সহজ ভাষায় বলি, সহজ ভাষায় কি, হেগেলীয় যারা ডান এরা মূলত হচ্ছে রক্ষণশীল। এই রক্ষণশীল কি বলে, হেগেলের মতে, হেগেলের যে ফিলোসফির পরিবর্তন বা হচ্ছে হেগেলের যে হচ্ছে এই যে ডায়ালেকটিক যে মেথড আছে, এটা হচ্ছে রক্ষণশীল ধারাকে তারা হচ্ছে অনুসরণ করে। তারা কোনো ধরনের পরিবর্তনকে তারা হচ্ছে মানতে চায় না, কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের বিকাশকে তারা হচ্ছে মানতে চায় না। এরা মূলত হেগেলীয় ডান ধারার দার্শনিক। আর অন্যদিকে যারা মূলত হচ্ছে বাম ধারা, আমরা বাম বলতেই মূলত বুঝি একটু উদারপন্থী। বাম ধারা মনে করবে, বাম ধারার যারা মূলত হেগেল দর্শনের যে গতিশীল আর সক্রিয় যে ধারা, হেগেলের দর্শনের যে গতিশীল আর সক্রিয় ধারা, এটাকে তারা অনুসরণ করে। হেগেলীয় দর্শনের যে বিকাশ, হেগেলীয় দর্শনের যে এই যে এখানে উল্লেখ আছে, হেগেলীয় দর্শনের যে গতিশীল দিকের বিকাশ তারা হচ্ছে সাধন করেন, এরাই মূলত হেগেলীয় বাম ধারা। মূলত আমরা জানি যারা হচ্ছে মূলত ডান ধারার হয়, ডানপন্থী হয়, এরা হচ্ছে রক্ষণশীল হয়। আর যারা বাম ধারার হয়, বামপন্থী হয়, এরা কিছুটা হচ্ছে উদারপন্থী হয়। এরা পরিবর্তনকে সবসময় স্বাগত জানায়। থিওরিজ অফ রিয়ালিটি, এখানে হচ্ছে আমরা ফাইনালি আমাদের যে হচ্ছে বাস্তববাদ আর ভাববাদের আলোচনা ছিল সেটা আমরা শেষ করলাম। বাস্তববাদে আমরা কয়েক প্রকারের বাস্তববাদ দেখতে পাই, সেখানে লৌকিক বাস্তববাদ, তারপরে জন লকের হচ্ছে বাস্তববাদ দেখতে পাই, যেটাকে আমরা বৈজ্ঞানিক বাস্তববাদ বলতেছি বা প্রতীকবাদ বলতেছি, ঠিক আছে। তারপরে নব্য সবিচার বাস্তববাদ, বিচারমূলক বাস্তববাদ আমরা দেখতে পাই। তারপরে আমরা ভাববাদী ধারায় আসি। ভাববাদী ধারায় এখানে আমরা কান্টের ভাববাদ দেখি, হেগেলের ভাববাদ দেখি, শোপেনহাওয়ারের ভাববাদকে পাই। হ্যাঁ, এই ভাববাদী, তারপর হচ্ছে নব্য ভাববাদী ধারাকে পাই। তারপরে মূলত আমরা বাস্তববাদ আর ভাববাদের আলোচনা সেখানে আমরা সমাপ্ত করি। তো এখানে খানিকটা বিরতি দিয়ে আমরা সেই জিনিসগুলোকে আরেকবার হচ্ছে মনে মনে রিজিউম করি, রিভিউ করি। তারপরে আমরা আমাদের থিওরিজ অফ রিয়ালিটির আলোচনায় যাব। হ্যাঁ, তো এখন আমরা আলোচনায় আসবো থিওরিজ অফ রিয়ালিটি, সত্তা সম্পর্কে। আসলে সত্তা বলতে জগতের আসলে মূল উপাদান, মানে জগতের মূল উপাদানটা কি, হ্যাঁ সত্তা কি, সত্তার এবং সেই মূল উপাদানটার স্বরূপ কেমন, বা সেটা কি হচ্ছে একক কোন সত্তা না একাধিক সত্তা, এই হিসেবে নানা মতবাদের হচ্ছে উৎপত্তি হয়েছে। আবার সেই যে সত্তা, সেটার হচ্ছে স্বরূপটা কি, এটা কি হচ্ছে বস্তুবাদী ধারার, ভাববাদী, না হচ্ছে অধ্যাত্মবাদের যে হচ্ছে ধারা, ওই অনুযায়ী। এই ক্ষেত্রেও দার্শনিকদের মধ্যে মতভেদ দেখা যায়। এবং এই নিয়ে ফাইনালি আমরা এখানে হচ্ছে অদ্বৈতবাদ বা একত্ববাদ, তারপরে দ্বৈতবাদ আর হচ্ছে বহুত্ববাদের ধারণা পাই। এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ মানে হচ্ছে একত্ববাদ। আমরা বুঝতেই পারতেছি এটা নাম শুনে যেটা কেমন মতবাদ হবে, যে বিশ্বের আদি সত্তা হচ্ছে এক, যাবতীয় বস্তু এই একটা মাত্র আদি বস্তু থেকে হচ্ছে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে। তাহলে এই যে জগৎ দেখতেছি, বৈচিত্র্যপূর্ণ জগৎ, এটা মূলত ওই যে আদি সত্তা বা একজন যে পরম সত্তা আছে তার অবভাষিক রূপ। হ্যাঁ, তাহলে আমরা মূলত একত্ববাদের মূল বক্তব্য হচ্ছে এটাই। এবং কি মূল বক্তব্য হচ্ছে বহুর মাঝে যে পরম সত্তার, একক পরম সত্তার অনুসন্ধান করাটাই হচ্ছে অদ্বৈতবাদীদের মূল লক্ষ্য, ঠিক আছে। তাহলে হচ্ছে এই জগৎ, তারপরে এটা আরো কিছু হচ্ছে বিবরণ আছে যে একত্ববাদটা কি জিনিস। একত্ববাদ হচ্ছে অদ্বৈতবাদ, হ্যাঁ মূলত হচ্ছে একক সত্তার যে স্বরূপ নিয়েই নির্ণয় করাই মূলত দর্শনের কাজ। হ্যাঁ, একত্ববাদ অনুসারে এটাই বলতেছে। এখন এই একত্ববাদের মধ্যে এদের মধ্যে কিছু বিষয় নিয়ে মতভেদ আছে। এর ফলে যে একত্ববাদ থেকেও আবার হচ্ছে দুইটা মতবাদ হয়, একটা হচ্ছে অমূর্ত একত্ববাদ, একটা হচ্ছে মূর্ত একত্ববাদ, ঠিক আছে। একটা অমূর্ত একত্ববাদ আর একটা হচ্ছে মূর্ত একত্ববাদ বা মূর্ত অদ্বৈতবাদ। তো এখানে আমরা হচ্ছে ফার্স্ট জানবো যে অমূর্ত একত্ববাদটা কি জিনিস। এটা মূলত কে দেয়, কে প্রবর্তন করে, স্পিনোজা। তো পাশ্চাত্য দার্শনিক স্পিনোজা মূলত হচ্ছে অমূর্ত একত্ববাদের প্রবর্তক, ধারক বাহক। তিনি বলেন যে হচ্ছে একমাত্র পরম সত্তাই সত্য, এই বৈচিত্র্যপূর্ণ জগৎ হচ্ছে মিথ্যা। হ্যাঁ, তো অমূর্ত একত্ববাদীরা মনে করে যে কেবলমাত্র পরম সত্তাই সত্য,
এই যে জগৎ, এই জগৎ হচ্ছে যেমন যাবতীয় যা কিছু আছে জগতে সবকিছুই মিথ্যা। আমরা ইন্ডিয়ান ফিলসফি যখন পড়বো তখন হচ্ছে শঙ্করের যে ফিলসফি পড়বো, ভারতীয় দার্শনিক একজন, তিনি একই কথা বলেন। শঙ্করও বলেন মূলত অমূর্ত অদ্বৈতবাদেরই কথা বলেন। শঙ্কর বলেন যে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা। ঠিক আছে, বহুত্বের কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ, জীব আর ব্রহ্ম হচ্ছে অভিন্ন। ঠিক আছে, তাহলে এইটা মূলত হচ্ছে এই যে ব্রহ্ম বা হচ্ছে ব্রহ্ম থেকেই মূলত এই মায়ার জগতের সৃষ্টি হয়। এই জগৎ মূলত অলিক। এক কথায় অমূর্ত একত্ববাদীরা বলতেছে কেবলমাত্র পরম সত্তাই সত্য, ব্রহ্মই সত্য। যেমন ইন্ডিয়ান ফিলোসফাররা বলছে, শঙ্কর বলেছেন এই জগৎ হচ্ছে মিথ্যা বা অলিক। এটা অমূর্ত একত্ববাদ। হ্যাঁ, এবং এই অমূর্ত একত্ববাদের সমর্থক হচ্ছে স্পিনোজা। স্পিনোজা এটাই বলছেন যে ঈশ্বরই একমাত্র বা ঈশ্বর বা পরম সত্তাই কেবলমাত্র সত্য, ঈশ্বরই হচ্ছে একমাত্র দ্রব্য, ঈশ্বরই হচ্ছে একমাত্র দ্রব্য। ঠিক আছে, এবং এই ঈশ্বরের অসংখ্য গুণ আছে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে দুইটা মেইন গুণ হচ্ছে, প্রধান গুণ হচ্ছে, প্রধান সমান্তরাল গুণ কি? বিস্তৃতি আর চেতনা। আমরা যখন দেহ ও মন সম্পর্কীয় মতবাদ করব তখন একটা মতবাদ আসবে সমান্তরালবাদ। আমরা সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন স্পিনোজার এই মতকে বলা হয় সর্বেশ্বরবাদও বলা হয়। কারণ কি এই সর্বেশ্বরবাদ কেন বলা হচ্ছে? এই মত অনুযায়ী অল ইজ গড, গড ইজ অল, মানে সবকিছু ঈশ্বর, ঈশ্বরই সবকিছু, সবকিছুর মাঝে ঈশ্বরের হচ্ছে কি আছে? প্রকাশ আছে, ঈশ্বর রয়েছে। তাই এই মতবাদকে সর্বেশ্বরবাদও বলা হয়। ঠিক আছে, তো স্পিনোজার অমূর্ত একত্ববাদ, হ্যাঁ, অমূর্ত অদ্বৈতবাদ আমরা দেখলাম। এরপর হচ্ছে মূর্ত অদ্বৈতবাদ বা হচ্ছে মূর্ত একত্ববাদ আমরা পড়ব। এটা মূলত কি দেন? এটা মূলত জার্মান দার্শনিক হেগেলের, হেগেল মূলত এই মূর্ত একত্ববাদটা দেয়। এই মূর্ত একত্ববাদ এই দেখেন, এই মূর্ত একত্ববাদ হচ্ছে যে একক পরম সত্তার অস্তিত্ব এরা তো অবশ্যই স্বীকার করে, কিন্তু এরা একই সাথে এই যে জগৎ বাহ্য জগৎ এটাকে মিথ্যা বলে না, এবং এই জগৎ কি পরম সত্তার পূর্ণ প্রকাশ। মানে মূল যে হচ্ছে ডিফারেন্সটা হইলো, অমূর্ত মনে করে যে এই যে জগৎ বাহ্যিক জগৎ হচ্ছে অলিক, এটা সত্য না, কিন্তু মূর্ত অদ্বৈতবাদ বা মূর্ত একত্ববাদ বলে যে কি এই যে পরম সত্তারই হচ্ছে একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই জগৎ, এবং এই জগৎ হচ্ছে সত্য, এই জগৎ অর্থহীন নয়। ঠিক আছে, একমাত্র বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাহলে কি বলছে হেগেলের মধ্যে? পরম সত্তা হলো পরমাত্মা, এবং এই যে পরম সত্তা বা পরমাত্মা এটাই একমাত্র স্বনির্ভর সত্তা। আর অন্য যে সত্তাগুলো আছে মানে জগতে যা কিছু আছে এটা হচ্ছে এই স্বনির্ভর সত্তার উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু ডিপেন্ডেন্ট হলেও এদের কি আছে? এদের হচ্ছে অস্তিত্ব আছে, এবং এদেরকে তিনি কি বলছেন? পরমাত্মা নির্ভর সত্তা। স্পিনোজার মতো তিনি কি করতেছেন না, এই জগৎকে তিনি অলিক বলতেছেন না। ঠিক আছে, এই ক্ষেত্রে এদের মধ্যে হচ্ছে ডিফারেন্স। এবং তিনি বলেন যে হচ্ছে কি ঈশ্বর ও জগৎ উভয়ই সত্য। হেগেল বলতেছে ঈশ্বর ও জগৎ উভয়ই সত্য, জগতের সব বস্তুই ঈশ্বরের একটা অনিবার্য অংশ। এই মতবাদ অনুসারে ঈশ্বর কি আছেন? ঈশ্বর জগতের ভেতরেও আছেন, বাইরেও আছেন। এই জন্য এই মতবাদকে কি বলা হয়? সর্বধরেশ্বরবাদ বলা হয়, প্যানেনথিজম বলা হয়, সর্বধরেশ্বরবাদও বলা হয়। ঠিক আছে, এই যে তারপর হচ্ছে আরো কিছু, যেমন হচ্ছে রামানুজের যে ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফার রামানুজের যে দর্শনেও মূলত আমরা মূর্ত একত্ববাদের হচ্ছে পরিচয় পাই, মানে হেগেলের যে মূর্ত একত্ববাদ এটা পরিচয় পাই। এছাড়া হচ্ছে কেয়ার্ড, রয়েস এনাদের দর্শনেও পাই, রামানুজে তো পাই। হ্যাঁ, রামানুজ কি বলতেছে? জীব ও জগৎ উভয়ই সত্য, কিন্তু তা ব্রহ্মের নিয়ন্ত্রণাধীন। যেমনটা হেগেল বলতেছিল যে পরম সত্তার উপরে নির্ভরশীল, কিন্তু তা সত্য। ঠিক আছে, এবং এই হচ্ছে আলোচনা ছিল, এটা আপনারা হচ্ছে রিডিং দিয়ে নেবেন বাকিটুকু। তারপরে আমরা চলে যাবো এই এক অদ্বৈতবাদ বা একত্ববাদ থেকেই ঈশ্বর সম্পর্কিত যে মতটা আছে একশ্বরবাদ, এটা মূলত সেখান থেকে আসে। হ্যাঁ, যে একশ্বরবাদীরা কি মনে করেন যে ঈশ্বর মূলত এক, অসীম, অনন্ত, সর্বশক্তিমান, পূর্ণ। ঠিক আছে, তারপরে আমরা আলোচনা করব দ্বৈতবাদ। দ্বৈতবাদ নাম শুনেই বুঝতে পারতেছি এখানে মূল সত্তা থাকবে দুইটা, এক জড় আর হচ্ছে মন। জড় ও মন হচ্ছে দুইটা স্বতন্ত্র আর নিরপেক্ষ সত্তা, এবং এই দুটি সত্তাই বিশ্বের আদিম আর মূল উপাদান। এবং পাশ্চাত্য দর্শনের ইতিহাস আলোচনা করলে দেখবো যে দার্শনিক থেলিস থেকে অ্যারিস্টটল অনেকেই মূলত হচ্ছে এই যে প্রচ্ছন্ন ভাবে দ্বৈতবাদের হচ্ছে দর্শনকে স্বীকার করে নেন। এবং অ্যানাক্সাগোরাস সর্বপ্রথম কি বললেন? জড় আর হচ্ছে মানব সত্তার অস্তিত্ব তার দর্শন হচ্ছে স্বীকার করলেন।
ওই যে অ্যানাক্সাগোরাস কি বলছিল, নাউস বলছে, নাউস কি করে, জড়ত্ব পরমাণু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে, এই মন বা হচ্ছে চেতনা। একই সাথে জড় আর চেতনা এই দুইটা জিনিসকে স্বীকার করতেছিল। এই জন্য সেখানেও আমরা কি দেখতে পাই, দ্বৈতবাদের ছোঁয়া দেখতে পাই। ঠিক আছে, তারপরে যখন আমরা অ্যারিস্টটলের দর্শন আলোচনা করব, সেখানে আমরা কি পাবো, উপাদান আর হচ্ছে আকারের আলোচনা পাই, সেখানেও দ্বৈতবাদের তাহলে হচ্ছে দেখা যায়। এবং আধুনিক দর্শনে যখন দেখি যে দার্শনিক হচ্ছে ডেকার্ট তো কি বলবে, জড় ও মনকে কি বলবে, দুইটা স্বতন্ত্র পরস্পর হতে নিরপেক্ষ সত্তা। আমরা যখন দেহ ও মন সম্পর্কে ডেকার্টের মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ করব, তখন এই বিষয়টা আমরা বিস্তারিত জানবো, আরো স্পষ্ট হবে। এখানে অল্প কিছু সেটা সম্পর্কে বিবরণ দেওয়া আছে, আপনারা এটা হচ্ছে পড়ে নিতে পারেন, এগুলো হচ্ছে রিডিং করে নেবেন। তারপরে আমরা এখানে চলে যাব যে এই যে দ্বৈতবাদ থেকে, ডুয়ালিজম থেকে একটা ঈশ্বর সম্পর্কিত মতবাদ এখান থেকে আসে, যেটাকে বলছে কি ডাইথিজম বলছে। ডাইথিজম বলছে দ্বি ঈশ্বরবাদ, মানে এই ক্ষেত্রে তারা হচ্ছে কয়টা ঈশ্বরের কথা বলতেছে, দুইটা ঈশ্বর বা দুইটা পরম সত্তার হচ্ছে কথা বলতেছে। ঠিক আছে, এবং প্রাচীন যে হচ্ছে ইহুদিবাদ বা হচ্ছে পার্সিকদের যে হচ্ছে রিলিজিয়ন, এখানে আমরা কিন্তু এইটা পাই, ঈশ্বরবাদের ধারণা পাই। ওনারা মানে ওই প্রাচীন যারা ইহুদিবাদ বা হচ্ছে পার্সিকরা মনে করত ঈশ্বর মূলত হচ্ছে একটা হচ্ছে কল্যাণের প্রতীক, হ্যাঁ, আরেকটি হচ্ছে অকল্যাণের প্রতীক। কল্যাণের যে প্রতীক, এটাকে এনারা বলছে হচ্ছে আহুরা মাজদা, এটাকে বলছে আহুরা মাজদা। আর যেটা হচ্ছে অকল্যাণের প্রতীক, এটা বলছে ওহিমন। অকল্যাণের প্রতীককে বলতেছে ওহিমন। ঠিক আছে, এটা জেনে রাখলাম। বহুত্ববাদে আমরা ফাইনালি আসবো, যে বহুত্ববাদের আলোচনা ধরে কি, বহুত্ববাদের হচ্ছে প্রধান যুক্তি আমরা বুঝতে পারতেছি যে এই বিশ্বজগতের হচ্ছে বিভিন্ন উপাদানের পরিপূর্ণ এবং উপাদানগুলো স্বতন্ত্র, এক থেকে অন্য থেকে বিচ্ছিন্ন এবং বৈচিত্র্যে ভরা। এই বৈচিত্র্যই প্রমাণ করে যে এর পেছনে, জগতের পেছনে অসংখ্য সত্তা আছে। এই যে বৈচিত্র্য, জগতের যে বৈচিত্র্য, এটাই প্রমাণ করে জগতের পেছনে অসংখ্য সত্তা আছে। বহুত্ববাদ গুরুত্বপূর্ণ কারণ কি, আমরা জানি যে সম্প্রতি বাংলাদেশের যে সংবিধান, সেখানে হচ্ছে সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে। সেখানে সংবিধানের যে হচ্ছে মূলনীতি, একটি মূলনীতি হিসেবে বহুত্ববাদকে যুক্ত করার সুপারিশ করেছে। যদিও সেই বহুত্ববাদ একটু ডিফারেন্ট এখান থেকে, সেই বহুত্ববাদে ঈশ্বরের বহুত্ব বোঝায় না বা জগতের আদি সত্তার বহুত্বকে বোঝায় না। সেই বহুত্ববাদে মূলত বোঝায় নানা ধর্মের, বর্ণের, সংস্কৃতির, ভাষার মানুষের একটা সম্মিলিত মানে ঐক্য আর কি, সেখানে ওই বহুত্ববাদের দ্বারা হচ্ছে বোঝায়। এই দুইটা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে কনসেপ্ট। এটা অনেকেই হচ্ছে গুলিয়ে ফেলেন যে এই বহুত্ববাদ সেই বহুত্ববাদ হচ্ছে দুটো এক করে ফেলেন। এই বহুত্ববাদ মূলত জগতের আদি সত্তাকে এটা কোন একক সত্তা হিসেবে স্বীকার করেন না। তারা মনে করেন জগতের আদি বা মূল উপাদান কোন একক সত্তা নয়, একাধিক, বহু। একাধিক বলতে হচ্ছে দুইয়ের বেশি, বহু। কারণ যদি সত্তা যদি দুই হয়, তাহলে সেটা হচ্ছে দ্বৈতবাদ। দুইয়ের বেশি যখনই হয়ে যাবে, তখন সেটা হচ্ছে বহুত্ববাদ। যেমনটা দেখতে পাই হচ্ছে আমরা এমপিডোক্লিসের হচ্ছে দর্শনে। এমপিডোক্লিস কি বলেন? এমপিডোক্লিস হচ্ছে এই যে আগুন, পানি, মাটি এবং বায়ু, ক্ষিতি, অপ, তেজ, মরুত, যেটাকে সংস্কৃত ভাষায় যে আগুন, পানি, মাটি ও বায়ু চারটি মূল উপাদান, চারটি মূল উপাদানে তিনি মূলত ভাগ করেন এবং তিনি মনে করেন এই মূল উপাদানগুলোর সমন্বয়েই যাবতীয় বস্তুর সৃষ্টি। এটা কে বলেন? এমপিডোক্লিস বলেন। ঠিক আছে, বহুত্ববাদের হচ্ছে তাহলে কি, মূলত বহুত্ববাদের মূল বক্তব্য এটাই যে সত্তা হচ্ছে একও নয়, দুইও নয়, বরং হচ্ছে সত্তা হচ্ছে বহু। ঠিক আছে, তো হচ্ছে তারপরে এই বহুত্ববাদের মধ্যে আমরা হচ্ছে প্রকারভেদ দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে কি জড় পরমাণুবাদ বা হচ্ছে জড়াত্মক বহুত্ববাদ বা জড় পরমাণুবাদ, ম্যাটেরিয়ালিস্টিক প্লুরালিজম অর অ্যাটমিজম। জড়াত্মক বহুত্ববাদটার মধ্যে কি হচ্ছে, এটা স্বীকার করে জড়াত্মক বহুত্ববাদ জগতের পেছনে অসংখ্য উপাদান আছে, অসংখ্য কি, এবং উপাদানগুলো ঠিক আছে, জগতের পেছনে অসংখ্য উপাদান আছে, উপাদানগুলো মূলত হচ্ছে কি জড়। ঠিক আছে, এবং এই জড় উপাদানগুলো, জড় পরমাণুর সংমিশ্রণ, বিমিশ্রণের ফলে দৃশ্যমান জগতে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবং এই যে প্রাচীন যে হচ্ছে জড় পরমাণুবাদ, এটা আমরা দেখতে পাই প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের যে পরমাণুবাদ, সেই পরমাণুবাদটাই মূলত হচ্ছে জড়াত্মক পরমাণুবাদ।
ঠিক আছে। ডেমোক্রিটাস বলেন যে অসংখ্য অবিভাজ্য সূক্ষ্ম কণা পাওয়া যায় পদার্থে বলে, এই অবিভাজ্য কণাগুলোর নাম দেন তিনি পরমাণু। তিনিই প্রথম অবিভাজ্য কণার এই নামটা দেন পরমাণু, এবং এই পরমাণু হচ্ছে অবিনশ্বর স্বতন্ত্র, এবং এই পরমাণু হচ্ছে তার জড়বাদের ভিত্তি। ঠিক আছে। এবং এই যে তার যে অবিভাজ্য পরমাণু, এদের মধ্যে পরিমাণগত পার্থক্য আছে, কিন্তু কোনো গুণগত পার্থক্য নেই। ঠিক আছে। তারপরে আরেকজন আমরা পাই জড়াত্মক হচ্ছে ভৌতবাদী, তার নাম হচ্ছে জর্জ ডাল্টন। তিনিও মূলত হচ্ছে বিজ্ঞানী ডাল্টন, তিনিও হচ্ছে ডেমোক্রিটাসের পরমাণুকে সমর্থন করেন। ঠিক আছে। আমরা ডাল্টনের পরমাণুটাও একটু হচ্ছে রিডিং দিয়ে নিব, এটা আমরা রিডিং দিয়ে নিব। তারপরে হচ্ছে আধ্যাত্মিক ভৌতবাদ, একটু আগে যেটা দেখলাম, একটা হচ্ছে যেটা পড়ে আসলাম, সেটার বিপরীত মতবাদ হচ্ছে এই আধ্যাত্মিক বহুত্ববাদ বা হচ্ছে চিৎ পরমাণুবাদ। আধ্যাত্মিক বহুত্ববাদ আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, আমরা যখন লাইবনিজের ভাববাদ পড়েছি তখনই এটা আলোচনা আমাদের হয়ে গেছে, যে লাইবনিজের মতে কি এই জগৎ হচ্ছে জড় পরমাণু দ্বারা গঠিত আদিম উপাদান। কিন্তু এই যে জড় যে লাইবনিজ বলতেছে যে পরমাণুকে বলছে, এটাকে তিনি কোনো কি বলতেছেন না, ম্যাটার বা জড় বা অচেতন, এটাকে তিনি বলতেছেন না, তিনি এটার নাম দিয়েছেন চিৎ পরমাণু বা হচ্ছে মোনাডবাদ বা হচ্ছে চিৎ পরমাণু বা হচ্ছে কি পরমাণু বলছে, যে পরমাণুর মধ্যে চেতনা আছে, এবং এটার নাম দিয়েছেন তিনি চিৎ পরমাণু বা হচ্ছে চেতন পরমাণু। ঠিক আছে। এবং এটাকেই তিনি বলতেছেন জগতের আদি বা মূল উপাদান। এবং এই পরমাণুর সংখ্যায় অসংখ্য, সক্রিয়, এটি অবিভাজ্য এবং একই সাথে আধ্যাত্মিক। ঠিক আছে, আধ্যাত্মিক। ঠিক আছে। তাহলে এই যে এটাই মূলত হচ্ছে তাহলে হচ্ছে লাইবনিজের বহুত্ববাদ বা হচ্ছে এটাকে বলছে আধ্যাত্মিক বহুত্ববাদ বা চিৎ পরমাণুবাদ। এটুকু আপনার হচ্ছে রেডিং দিয়ে নেবেন, বাকি অংশটুকু লাইবনিজের এখানে আরো কিছু তার বৈশিষ্ট্য তিনি বলেছেন, তার যে চিৎ পরমাণু স্বনির্ভর, আত্মকেন্দ্রিক এবং সক্রিয়, এবং তিনি বলতেছেন এক চিৎ পরমাণু আরেক চিৎ পরমাণুর উপরে প্রভাব বিস্তার করতে আসলে পারে না। কারণ কি? কারণ এরা হচ্ছে উইন্ডোলেস, যেটা বাংলায় বলছে কবাক্ষহীন। কবাক্ষ মানে জানালা বা হচ্ছে উইন্ডো। যদিও এরা একে অপরের উপর হচ্ছে নিজেরা প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু লাইবনিজ বলতেছেন একজন কি আছে, সর্বোচ্চ পরমাণু বা সর্বশ্রেষ্ঠ পরমাণু আছেন, তিনি হচ্ছে ঈশ্বর। তিনি চিৎ পরমাণু সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু। সেই ঈশ্বর আবার কি করেন, এই যে হচ্ছে অন্যান্য যে হচ্ছে চিৎ পরমাণু গুলো আছে, এদের মধ্যে একটা কি স্থাপন করেন, এদের মধ্যে কি করেন, এই গবাক্ষহীন আত্মকেন্দ্রিক চিৎ পরমাণু গুলোর হচ্ছে এই চিৎ পরমাণুগুলোর মধ্যে একটা তিনি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা বা হচ্ছে ঐক্য স্থাপন করেন। ঠিক আছে। ঈশ্বর এদের মধ্যে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলার মাধ্যমে এই সুশৃঙ্খল সুসামঞ্জস্যপূর্ণ পরম ঐক্যের প্রতীক বহন করেন। মানে এই জগতে যা কিছু আমরা দেখতেছি সুশৃঙ্খল, এই সবকিছু মূলত হচ্ছে লাইবনিজের মতে চিৎ পরমাণু দ্বারা তৈরি, এবং এই গবাক্ষহীন চিৎ পরমাণুগুলোকে মূলত কে সুশৃঙ্খল করে, এবং ঈশ্বর যিনি সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু, তিনি এগুলোর উপর প্রভাব বিস্তার করে এগুলোকে সুশৃঙ্খল করে, সুসামঞ্জস্যপূর্ণ করে। এটাই হচ্ছে লাইবনিজের আধ্যাত্মিক বহুত্ববাদ। আর একটা বহুত্ববাদ আমরা এখানে পাই, যেটা হচ্ছে প্রয়োগবাদী বহুত্ববাদ। আমরা জাস্ট হচ্ছে প্রয়োগবাদী বহুত্বের কারা দেয় এই নামগুলো জাস্ট জেনে রাখবো, উইলিয়াম জেমস। তারপরে হচ্ছে এই একই কথাই বলছে, এগুলো হচ্ছে রিডিং দিয়ে নেবেন। ঠিক আছে, তাহলেই হবে, তেমন ইম্পর্টেন্ট না। তারপরে নব্য বাস্তববাদী বা নব্য বস্তুবাদীদের বহুত্ববাদ, এগুলো জাস্ট হচ্ছে রিডিং দিয়ে নেবেন, এগুলো তেমন হচ্ছে গুরুত্বপূর্ণ নয়। এগুলো গুরুত্বপূর্ণ তেমন নয়, এগুলো হচ্ছে রিডিং দিয়ে রাখতে পারেন আপনারা। আর এই বহুত্ববাদের উপর ডিপেন্ড করেই আবার হচ্ছে ঈশ্বর সম্পর্কিত আরেকটা মতবাদ এসেছে, যেটাকে আমরা বহু ঈশ্বরবাদ বলতেছি, পলিথিইজম বলতেছি বা বহু ঈশ্বরবাদ বলছি। বহুত্ববাদের মতে এনারাও বলছে যে ঈশ্বর কোনো একক কোনো ঈশ্বর আসলে নেই জগতের পেছনে, বহু ঈশ্বর বা হচ্ছে বহু দেব দেবী হচ্ছে রয়েছে। মূলত বহুত্ববাদের যে দর্শন, সেটার উপরে ভিত্তি করেই এই বহুত্ববাদী, এই বহু ঈশ্বরবাদের ধারণাটা আসলে প্রতিষ্ঠিত। তাহলে হচ্ছে আমরা আলোচনা করলাম একাধারে বাস্তববাদ, ভাববাদ, বাস্তববাদী বিভিন্ন দার্শনিকদের মতবাদ, ভাববাদী বিভিন্ন ধারার দার্শনিকদের মতবাদ। তারপরে আমরা সত্তা সম্পর্কীয় দর্শনে একত্ববাদ আলোচনা করলাম, একত্ববাদের প্রকারভেদ আলোচনা করেছি। তারপরে আমরা দ্বৈতবাদ আলোচনা করেছি।
হ্যাঁ, তারপরে আমরা বহুত্ববাদ আলোচনা করেছি। তারপর সেখানে নানা রকম বহুত্ববাদের যে প্রকারভেদ গুলো আছে সেগুলো ফাইনালি আলোচনা করেছি। এখন আমরা কিছু এমসিকিউ এর দিকে আমরা যদি তাকাই, যেমন হচ্ছে প্রথমে আমরা দেখি সরল বাস্তববাদের অপর নাম কি। আমরা জানি যেটা হচ্ছে লৌকিক বাস্তববাদ। তারপরে হু ইন্ট্রোডিউস সায়েন্টিফিক রিয়ালিজম, আমরা জানি সায়েন্টিফিক রিয়ালিজমটা আসলে কে দেয়, জন লক এটা দেয়। তারপরে মন্টেগু পেরি এনারা মূলত কোন দেশের দার্শনিক, আমরা জানি মন্টেগু পেরি মূলত আমেরিকান ফিলোসফার। তারপরে ধারণার জগৎটা মূলত কে কথা বলেন, ধারণার জগতের কথা কে বলেন, ধারণার জগতের কথা মূলত কে বলেন, তাহলে প্লেটো বলেন, প্লেটো ধারণার জগতের কথা আমরা জানি। তারপরে আমরা জানি যে মোনাডবাদের প্রবর্তন কে, ঠিক আছে, মোনাডবাদ বা চিৎ পরমাণুবাদ কে দেয়, আমরা জানি এটা হচ্ছে লাইবনিজ হচ্ছে দেন। বার্কলির ভাববাদকে কোন ধরনের ভাববাদ আমরা বলতে পারি, আমরা জানি বার্কলির ভাববাদকে অনেকটা আত্মগত ভাববাদ বলা যায়। তারপরে দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড আইডিয়া, এই বইটা আসলে কে লেখেন, আমরা জানি এই বইটার লেখক হচ্ছেন শোপেনহাওয়ার। তারপরে অমূর্ত একত্ববাদের প্রবর্তক কে, আমরা জানি অমূর্ত একত্ববাদ দুই প্রকার, মূর্ত আর অমূর্ত। তার মধ্যে অমূর্ত একত্ববাদের প্রবর্তক হচ্ছে স্পিনোজা। হ্যাঁ, তারপরে হচ্ছে কি রেনে দেকার্তের যে দর্শন, এখানে আমরা কি দেখতে পাই, এখানে মূলত আমরা দেখতে পাই হচ্ছে দ্বৈতবাদ বা ডুয়ালিজম দেখতে পাই। তারপরে ডাল্টনের যে পরমাণু আছে, এই পরমাণুটার বৈশিষ্ট্য আসলে কি, এটা বিভাজ্য, নিয়ন্ত্রণহীন, অবিভাজ্য না নিষ্ক্রিয়। তো ডাল্টনের মধ্যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। তো এখানে আরেকটা বিষয় যে আমরা যে এই যে আমাদের সেকেন্ড ক্লাসে কিছু বিষয় ছিল, ম্যাটেরিয়ালিজম আর থিওরিজ অফ এভলিউশন ছিল, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, কারণ আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় আসলে অনেক বিস্তৃত হয়ে গেছে, অনেক বিষয় হয়ে গেছে, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তাই এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আপনাদের সকলের জন্য শুভকামনা।